10-12 কিলোমিটারে কোনো মসজিদ নাই আশেপাশে, হোক আর না হোক। বাট আমার 1 লাখ টাকা আমার চলে যাবে। এখানে আমি আসার পরে বুঝছি যে কতটা ব্যস্ততা থাকা লাগে, মানুষ কতটা ব্যস্ত হয়ে থাকে, কাজ করে, ক্লাস করে, প্লাস আপনার খাবার দাবার নিজেরই বানানো লাগে। এখানে একটা লিমিটেড অ্যামাউন্ট থাকে, আপনি লিমিটেড অ্যামাউন্টে একটা কামাই করবেন। কাজ কাজ পাইতেছি না, যাক একটা উবার খুললাম, উবার ডেলিভারি দিতেছি, হুম। এটা তো টাকা আসতেছে না। আসসালামু আলাইকুম, দিস ইজ মিস্টার বাশার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ স্কিলা পডকাস্ট। তো লাস্ট এপিসোডে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন, অনেক কিছু জেনেছেন। আর যদি লাস্ট পডকাস্টটা না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসেন। আমাদের গেস্ট ইমরান তালুকদার অনেক কিছু শেয়ার করেছে এবং অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, অনেক চ্যালেঞ্জেস যেটা ফেস করেছে, সে কীভাবে রিকভার করেছে সেটা সে শেয়ার করেছে আমাদের সাথে। সো লেটস গেট স্টার্টেড। এরপরে তোমার ভার্সিটি কিভাবে কি করলা? আহ, মানে এখন অনেক প্রসেসিং থাকে, ঠিক আছে? অনেকে অনেকে এজেন্সি ধরে, অনেকে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে অনেকভাবেই করে আর কি। তুমি কি আসলে কিভাবে করলা? এখন আমার বিষয়টা হচ্ছে আহ, আমি যখন এডমিশন টেস্ট দিতাম, মেসে থাকতাম, আমার ফ্রেন্ড, ম্যাক্সিমাম ফ্রেন্ড, আমরা থাকতাম 6-7 জন একসাথে। মাঝে মধ্যে একসময় ছিল যখন আমরা 8-9 জন একসাথে থাকতাম, বড় ফ্ল্যাট নিয়ে নিয়েছিলাম। হুম। তখন দেখা গেছে 8-9 জনের মধ্যে 5-6 জনই আপনার আইএলটিএস করতেছে। আচ্ছা। ওরা সব আইএলটিএস করে বাইরে চলে যাবে। আচ্ছা, এটা একটা আমি প্লাস তো বলি পয়েন্ট। যে না। হুম, আমরা হুম, বাসায় 2 জন ছিলাম যারা কিনা এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতাম। হুম, হুম, আরো 2-1 জন ছিল যারা জাস্ট এভাবেই এডমিশন দিত, যাইতো আইতো, পড়তো না, কিছুই করতো না। হুম, হুম। পরে যায় তারা আইএলটিএস এ উঠতে হয়ে গেছে। আচ্ছা। তারা আইএলটিএস করতো পরে। আচ্ছা ঠিক আছে, তোরা করতেছিস ভালোই। ওরা মাঝে মধ্যে এসে আমার সাথে শেয়ার করতো। আমি তো কিছুই বুঝতাম না আইএলটিএস সম্বন্ধে, আমার কোনো আইডিয়াই নাই। আচ্ছা। শেয়ার করতো, আমিও শুনতাম জাস্ট। হুম, হুম। পরে ওরা এজেন্সি ধরছে, বিভিন্ন এজেন্সিতে ঘুরে। পরে একজন বলে যে আমি তো এটাতে যে 5,000 টাকা দিয়ে ফাইল খুলে আসছি, পুরো টাকাটাই আমার মাইরে গেল। আচ্ছা। এরকম কত টাকায় তারা মাইর মাইর গেছে। পরে শেষমেশ ফ্রেন্ড, ওইটা থেকে আমার ফ্রেন্ড এখন যারা আছে অস্ট্রেলিয়াতে, হুম। 5-6 জনই ওই সেম এজেন্সি থেকে আসছে। আমি, ওরা যখন প্রসেসিং করতেছে, আমি বলি যে তোরা কর, তোরা যে মাইর খাস তখন না হয় আমি অন্যটাতে যাবো, আচ্ছা। তোরা যে যেতে পারো তখন আমি এটাতে যাবো। হ্যাঁ, তার মানে পরে তোমার হচ্ছে আমার ফ্রেন্ড, এক্সপিরিয়েন্স লোকেদের কাছ থেকে তোমার জানা উচিত, যে যারা হচ্ছে হ্যাঁ, আগে হ্যাঁ, গেছে তাদের কাছ থেকে খোঁজ নেওয়া উচিত যে আসলে কেমনে হ্যাঁ, নিজে নিজে যারা পণ্ডিত না করে। এজেন্সি, যে এজেন্সি দিয়ে যারা যাইতে পারছে বাইরে হুম, হুম, কোনো ঝামেলা ছাড়া, ওইটাতে আমরা যাব, যেটাতে কিনা মানুষ সাকসেসফুল হয়েছে, যেটা দিয়ে। হুম, আমরা নতুন নতুন ট্রাই করার তো কোনো দরকার মানে হয় না। হুম। আমি চিন্তা করছি যে আমার 2-3 জন ফ্রেন্ড অ্যাপ্লাই করছে ওইটা থেকে, ওই এজেন্সি থেকে, ওইটাতে হইলে তাইলে আমি ওইটাতে যাব। পরে ওইটা হইছে, এরপর আমি আচ্ছা। ওইটাতে গেছি। হুম, হুম। আমরা 2 জন ফ্রেন্ড একসাথে গেছি, অ্যাপ্লাই করছি একসাথে, আমাদের হয়ে গেছে ভিসা একটু আগে পরে, বাট একসাথে পাইছি। হ্যাঁ, তো কলেজ, এটা তো হচ্ছে এজেন্সি ধরলা, এজেন্সি ধরার পরে হচ্ছে তোমার ভার্সিটি সিলেক্ট করতে হয় নাকি আহ, আগে হ্যাঁ, আগে? অবশ্যই। হুম, আপনি এজেন্সি ধরবেন, এজেন্সির কাছে যাওয়ার আগে আপনার কিছু আইডিয়া নেওয়াটা বেটার, যে আপনি কোন ভার্সিটি ভালো, কোন ভার্সিটি কোথায় আছে, কোন সিটিতে আছে, আপনি কোন সিটি প্রেফার করেন। আপনি কি পার্থে যাবেন, নাকি সিডনি যাবেন, নাকি মেলবোর্ন যাবেন, নাকি অ্যাডিলেড, তাসমানিয়া, আরো তো অনেক শহর আছে। হুম, হুম, আপনি কোনটাতে যাবেন, কোন ইউনিভার্সিটি যাবেন। আবার ইউটিউবে তো থাকে সবকিছুই, যে কোনটা র্যাঙ্কিং এ ভালো আছে ইউনিভার্সিটি, হুম, হুম, ওইগুলোই মানুষের চুজ করে। এই কারণে দেখা গেছে কি, আগে যদি আপনি ধারণা নেন যে আমি এই ইউনিভার্সিটিতে টিউশন ফিস এরকম, আমার এই সাবজেক্টটা আছে কিনা, আমি এটা পারবো কিনা, এগুলো আগে থেকে আইডিয়া নিয়ে গেলে দেখা গেছে কি, এজেন্সিতে আপনার ওনারা হচ্ছে এজেন্ট, ওনারা সব ইউনিভার্সিটির সাথে কানেকশন থাকে না। ওনাদের পোর্টালে কিছু লিমিটেড ইউনিভার্সিটি থাকে, যেগুলো ওনারা আপনাদেরকে অফার করবে। এখন আপনি যদি আগে থেকে আইডিয়া না নেন, ওনারা আপনাদের উপরে একটা চাপায় দিবে যে এটা অনেক ভালো ইউনিভার্সিটি। হুম, হুম। এটা যদি আপনি একটু পছন্দ না করেন, আরেকটা চাপায় দিবে, ভালো ইউনিভার্সিটি তাদের এটাতে যান, হচ্ছে একটা এটা চাপ, করেন। মানে একটা ইয়ে ধরাই দিতে হবে, তাই না? কারণ হ্যাঁ, তাদের তো হচ্ছে ওনারা যদি বিজনেস করতে পাঠাইতে হবে। পারে, পাঠাইতে পারলে তো টাকা পাইতেছে। হুম, 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 এই কারণে চিন্তা করবে যে, এখানে ওনারা কনফিডেন্স সাথে বলবে যে এটা তো পড়ো, তুমি তুমি তো আইটি নিয়ে পড়তে দিতেছো, এটা আইটির জন্য অনেক ভালো, এটা হুম। র্যাঙ্কিং এ টপে আছে অস্ট্রেলিয়াতে, এটা তুমি যাও, এরকম বলে চাপাই দিবে আর কি। কারণ আপনার তো কোনো আইডিয়া নাই, আপনি কি বলবেন, হ্যাঁ, 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 হ্যাঁ বলতে বলতে আপনার শেষ।
হুম। হ্যাঁ, এটাতে কনফার্ম, এটাতে দিয়ে দেন। তার মানে নিজে নিজে হচ্ছে রিসার্চ করতে হবে এগুলা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আর ওনারা বলবে যে যখন আপনি দেখা গেছে আপনি নিজের মতো করে আপনি ঠিকমতো জানেন না, ওনাদেরকে বুঝাইতে পারতেছেন না, বাট আপনি ওনাদের একটা এজেন্সি, ওনাদের একটা ইউনিভার্সিটি পছন্দ না, বাট আপনি ওইটাতে যেতে দিতেছেন, তখন ওনারা আপনাদের এমন একটা এক্সপ্রেশন দিবে বা এমন ভাবে কথা বলবে যে আপনার মনে হবে যে আয় হায়, আমার তো ভিসা হবে না, আমার তো এটা তো দেওয়াটা সিলেক্ট করাটা ভুল হয়েছে, আচ্ছা। ডিসিশন নেওয়াটা তো ভুল হয়ে গেছে। এরকম একটা ফিল যাতে না আসে, এই কারণে আমি বলবো যে আগে ভাগে হালকা পাতলা একটু ভার্সিটির নাম আপনি যাতে যাই বলতে পারেন যে আমি ইউনিভার্সিটিতে যাব, আমাকে এটাতে যেতে হবে, আপনি এটাতে প্রসেসিং করেন, আমি করতে এটাতে পারবেন কেন কি যাব। না। হুম। হ্যাঁ, হ্যাঁ, করতে পারবেন কিনা, আমি এটাতে কেন যাব, ওনাদেরকে আপনি বলবেন যে আমি এটাতে এই কারণে যাব, আমি এটা দেখছি এই কারণে এরকম ভালো, এটা এই জায়গায় আছে, এই পজিশনে আছে, এটা এই কারণে আমি এটাতে পড়তে চাই, আপনি এটাতে প্রসেসিং করেন। তখন দেখা গেছে ওনারা ওনারা আপনার এজেন্ট, ওনারা আপনার কথাই হ্যাঁ, 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 হ্যাঁ বলবে, হুম। আপনার কাজ করবে ওনারা। হুম। হুম। আপনি যদি কাজ না করেন ওনাদের তো লস। দেখা গেছে আপনি যখন এভাবে বলবেন ওনারা করতে বাধ্য, তখন আপনার উপর চাপাই দিতে পারবে না কোনোটা। এই কারণে বলবো যে আগে থেকে হালকা পাতলা ধারণা নিয়ে যান, একদম পুরা ডিটেলসে জানা লাগবে না, জাস্ট যাতে আপনি, ওনারা আপনাদেরকে দেখাবে যে এই আমাদের সাথে ইউনিভার্সিটি আছে পোর্টালে, তখন যাতে আপনি চিনতে পারেন যে এই ইউনিভার্সিটি আমি চিনি, এটা তো আমি জানি, এটা তো আমি রিভিউ দেখছি, যাতে আপনি তখন পরিচিত থাকেন। হুম। আর আপনি হুম। যাতে সারপ্রাইজ না হয়ে যান এগুলা কি ভাই, এই নাম তো আমি কোনোদিন শুনি নাই। হুম। এটার জন্য আগে থেকে জানা লাগে। এরপর হচ্ছে কি, ওই টিউশন ফি থাকে, আপনি সিলেক্ট করবেন যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, এজেন্সি আপনাকে আস্ক করবে যে আপনি কি অ্যাফোর্ড করতে পারবেন, এগুলো এজেন্সি দেখে। আর এজেন্সি অবশ্যই দেখবে যে আপনি জিজ্ঞেস করবে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, না পারলে তো আপনি যাইতেই পারবেন না, না যাইতে পারলে তো ওনাদের প্রসেসিং করাটা পুরো বৃথা, হুম। হুম। ওনারা শুধু শুধু আপনার পিছনে টাইম দিল। এই কারণে আগে থেকে টিউশন ফিজ এগুলো হালকা পাতলা দেখে অ্যাফোর্ড করা যাবে কিনা ওগুলা দেখে আগানোটাই বেটার। আর আরেকটা জিনিস হচ্ছে কি, প্রসেসিং করার টাইমে কিছু কাগজপত্র, লিগ্যাল ডকুমেন্টস এগুলা তখন রেডি থাকে না। আর বাংলাদেশে দেখা গেছে আমাদের সব ডকুমেন্টস লাগে না চলার ক্ষেত্রে, বাবারা ব্যবসা করে, দেখা গেছে ওই ডকুমেন্টস সবকিছু লাগেও না, সরকার চেকও করে না, যেগুলা লিগেলি থাকা দরকার, হুম। থাকা উচিত ওগুলো থাকেও না। ওই টাইমে আচ্ছা। দেখা গেছে ওই লিগেল ডকুমেন্টস গুলা বানানো লাগে, লিগ্যাল ডকুমেন্টস গুলা সরকারি ভাবে বানানো লাগে, উকিল দিয়ে করা লাগে, এই জায়গা থেকে যাওয়া লাগে, কোর্টে যাওয়া লাগে, হ্যান ত্যান আরো কত জায়গায় আপনার, ঝামেলা। আপনার এই অফিসে, হ্যাঁ, ইউনিয়ন পরিষদ, উপজেলাতে, বিভিন্ন জায়গায় যা এগুলা বের করা লাগে। গ্যাদার করা লাগে। তখন দেখা গেছে, হুম। হ্যাঁ, এই প্রসেসিং গুলা করার কারণে আপনার, আপনার কি বলবো, আপনার প্রায় 50-60 হাজার টাকার উপরে চলে যাবে এগুলা, এই এই দৌড়াদৌড়ি করতে করতে প্রায় 1 লাখ টাকার পরিমাণও চলে যেতে পারে। মানে এরকম ধরে রাখতে হবে যে আমার যদি হোক আর না হোক, বাট আমার 1 লাখ টাকা আমার চলে যাবে, ভিসা হয়েছে কি না হয়েছে, 1 লাখ টাকা আমার মায়ের, মানে এটা ওই আগে থেকে ধরে মাইন্ডসেটটা রাখা রাখতে লাগবে। হবে আগে আগে, যে আসলে হ্যাঁ, হ্যাঁ, আমি যাক না যাক আমি এখানে ইনভেস্ট করতেছি। হ্যাঁ। হুম। ওই প্রসেসিং এর টাইমে কোনো যে টাকার জন্য একটু গাফলতি করা যাবে না, যে এই ডকুমেন্টটা ওনারা এজেন্সি চাইতেছে যে এটা তুমি আমাকে এনে দাও, আপনি কিছু অল্প কিছু টাকার জন্য 20,000 টাকা 15,000 টাকা যাবে, এই জন্য আমি আপনি আপনি এজেন্সিরে বুঝাই দিলেন যে না এটা আমার কাছে নাই, বা এটা ছাড়াই আপনি প্রসেসিং করেন, ওনারা কিন্তু করবো প্রসেসিংটা, ওনারা সবকিছু করে ফেলবে। তখন দেখা গেছে কি আপনার পরে যে ভিসাতে যে ইফেক্ট পড়বো, পরে আপনার রিজেকশন আসতে পারে। এই হুম। হুম। কারণে সেফ থাকাটাই সবচেয়ে ভালো। আপনি আগে থেকে সবকিছু গুছাই নিবেন, যা যা ডকুমেন্ট চাইবো এজেন্সি দিয়ে করানোর একটাই কারণ, যে ওনারা আপনাকে বলবো যে এই ডকুমেন্টস গুলো তোমার লাগতেছে, এগুলো তুমি যেভাবে পারো তুমি সংগ্রহ করো। বাট আপনি নিজে নিজে যখন করতেছেন তখন আপনার এক্সট্রা কেয়ারফুল থাকা লাগে, যে কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি লাগে, এগুলো সব আপনার নিজেরই করা লাগে, নিজেরই আপনার গোছানো লাগে। বাট এজেন্সি দিয়ে করালে কি ওনারা আপনাকে হেল্প করবে সবসময় আপনার সাথে। আপনি এটা দেন না ওনাদেরকে, আপনি সাবমিট করেন নাই, ওনারা আপনাদেরকে বারবার কল দিবে যে এটা তো আমি পাইলাম না, এটা তো ভার্সিটি থেকে সাবমিট করা লাগবে, না হলে তো এটা ওনারা দিতেছে না, ভার্সিটি তো অ্যাকসেপ্ট করতেছে না আপনার লেটার। এই এই জিনিসটা এই কারণে হচ্ছে এজেন্সিতে যাওয়া, এই কারণে আমরা মেনলি এজেন্সিতে যাওয়া কাজটা করাই, আচ্ছা। পার্সোনালি না করে। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি অফার লেটার কিভাবে পাইলা?
আমি কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে বলছিলাম। ফার্স্টে মেলবোর্নে আরএমআইটিতে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করছে। বাট আমার ইয়ে ছিল ফার্স্টের দিকে যে সিডনিতে ম্যাককোয়ারি ইউনিভার্সিটি, ওইটা ভালো ভালো ইউনিভার্সিটি, টিউশন ফিজ ওরকম বেশি। ওইটাতে ফার্স্টে অ্যাপ্লাই করার চিন্তা ছিল। আর আরেকটা ছিল কি, ওইটাতে কেন অ্যাপ্লাই করতেছিলাম, ওইটা থেকে আমার এজেন্সি থেকে আমার রিকমেন্ড করছে, যেটাতে ভিসা ভালো দিতেছে। আরেকটা জিনিস হচ্ছে কি, একটু ভালো র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি হইলে ভিসা পাওয়ার চান্সটা একটু ভালো থাকে। আর এখানে অনেকে চিন্তা করে যে ভালো ইউনিভার্সিটি হইলেই ভিসা দিয়ে দিবে, জিনিসটা আবার ওরকমও না। জিনিসটা হচ্ছে কি, আপনার আহ, ভালো ইউনিভার্সিটি হলে আপনি বেশি টিউশন ফি দিয়ে আসতেছেন, মানে এখানে আপনি পড়ালেখার জন্য আসতেছেন, হুম এই এই চিন্তাটা করে। যখন আপনার বিসি অফিসার আপনার ফাইলটা খুলবে দেখবে, যখন ভালো ইউনিভার্সিটি ভালো র্যাঙ্কিং এর, দেখেই বুঝবে যে না, ছেলেটা পড়াশোনার জন্য যাইতেছে। হুম বিসি অফিসার ওই ইউনিভার্সিটি চিনতেও পারে, যে এটা তো আমি চিনি, এটা তো হুম আমি জানি, এটা হুম তো ভালো একটা ইউনিভার্সিটি। ওরা আমি ভিসাটা দিয়ে দিই, বা ওর সাথে ভালো একটা পজিটিভ ধারণা হয়ে গেল। জিনিসটা এরকম আর কি। পরে আমার, যাই হোক, আমি ম্যাককোয়েরিতে আহ, যখন আমার অ্যাপ্লাই টাইম আসছে, আমি আগে থেকে ডিসাইড করে রাখছিলাম, কথা বলে রাখছিলাম। পরে আইএলটিএস এর রেজাল্ট আসার পরে আমি ম্যাককোয়েরিতে গিয়ে, এজেন্সিতে গিয়ে ম্যাককোয়েরির জন্য অ্যাপ্লাই করার কথা বললাম। ওনারা পরে বলতেছে যে 21-এর ব্যাচটা এখন নেওয়া অফ করে দিছে ম্যাককোয়েরি। তখন তো আমি পুরো কি বলবো, তখন আমি 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 মানে বুঝতে পারতেছি না আমি কোনটাতে অ্যাপ্লাই করবো। আমার তো একটা ডিসিশন নেওয়া ছিল। পরে ওনারা আরো এজেন্সির কথা বলতে, আরো ইউনিভার্সিটির কথা বলতেছে, বাট আমি কোনটা সম্পর্কে তেমন একটা জানি না। পরে কি করব, পরে ওনারা বলতেছে যে আরএমআইটি অনেক ভালো ইউনিভার্সিটি। আসলে এটা ভালো ইউনিভার্সিটি আইটির জন্য। এটা মেলবোর্নে অনেক বিশাল বড় ক্যাম্পাস, এটা হিউজ ক্যাম্পাস, অনেক ভালো একটা ইউনিভার্সিটি। হুম বাট আরএমআইটি মেলবোর্নে, মেলবোর্নে আমার কেউ নাই, কোনো আচ্ছা, পরিচিত ফ্রেন্ড নাই। এই কারণে দেখা গেছে আমার মন মানতেছিল না। মানে আমি আমি থাকার প্রবলেম হয়ে যাবে এটা নিয়ে নাকি? না, থাকার প্রবলেম হবে না। জিনিসটা হচ্ছে কি, ফ্রেন্ড থাকলে আপনার সুবিধা হয়, ফ্রেন্ডরা সব ম্যানেজ করে দিবে। কিছু হুম বুঝি না, ফ্রেন্ডরা আসে হেল্প করবে, ফ্রেন্ডরা দেখাই দিবে। বাট ওইখানে হচ্ছে কি, থাকাটা কি আপনার নিজেরই তো পে করা লাগতেছে। আর টাকা থাকলে আপনি অবশ্যই থাকার কোনো সমস্যা হবে না, হুম 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 আপনি থাকার জায়গায় এমনিতে পাওয়া যাবেন। ওই ওই একটাই জিনিস যে ওইখানে আমার কেউ নাই। রিয়াদ ভাই তো, এই যে আমার কাজিন রিয়াদ ভাই, হ্যাঁ, তো রিয়াদ ভাই তো আছে সিডনিতে। আমার ফ্রেন্ডও আছে সিডনিতে একজন, তখন ছিল। এখন তো দুইজন ফ্রেন্ড আছে সিডনিতে। এটা দেখে কি হয়েছে কি, আমার সিডনির দিকে একটা টান। বাট হুম এজেন্সির কথায় আমি আরএমআইটি তে অ্যাপ্লাই করে দিলাম, যে আচ্ছা, আচ্ছা ঠিক আছে, অফার লেটারের জন্য আরএমআইটি তে অ্যাপ্লাই করেন। পরে? পরে ওনারা অ্যাপ্লাই করলো, আরএমআইটি থেকে অফার লেটার আইসাও পড়ছে। পরে আচ্ছা, আমার তো মন মানতেছে না। আমি আবার বলছি, কথা বলছি যে না, আমি আরএমআইটি তে থাকুক অফার লেটারটা, এটা থাকুক, পাশাপাশি আপনি সিডনিতে অ্যাপ্লাই করেন আমার জন্য। পরে ওনারা বলতেছে সিডনিতে তো কোনো ইউনিভার্সিটি নিতেছে না 21-এর ব্যাচ। পরে আমি কি করলাম, আমি তো এখন, না, আমার তো সিডনিতে যাওয়া লাগবে। হুম আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বললাম যে বন্ধু দেখ, আমার তো মেলবোর্নে পাঠাইতে বলতেছে এজেন্সি, হুম সিডনিতে তো ইউনিভার্সিটি নিতেছে না। হুম পরে আমার ফ্রেন্ড বললো যে যেটাই হোক, তুই সিডনিতে আবি, সিডনি ছাড়া কোথাও যাবে না। তুই আচ্ছা, এজেন্সির কবি যে সিডনিতে আমি ঢুকবো, সিডনি ছাড়া কোথাও যাবো না। আচ্ছা, পরে আমি আবার রিসার্চ করলাম, ইউনিভার্সিটি দেখলাম কোথায় নিতেছে, কোনটাতে আমার নিবে। সোয়ানবার্ন ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার ইউটিএস, তারপরে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, আরো কতগুলো ইউনিভার্সিটি আমি চেক আউট করলাম। সবগুলোরই ম্যাক্সিমাম মেইন ক্যাম্পাস হচ্ছে মেলবোর্নে। আচ্ছা, আমি যেটাই দেখি যে সবই মেইন ক্যাম্পাস মেলবোর্নে, আমি তো পুরো প্যারায় পড়ে গেছি তখন। আমি তখন এজেন্সির সাথে বললাম যে কয়েকটা, আবার ম্যাক্সিমাম ভার্সিটিরই আপনার ক্যাম্পাস সিডনিতেও আছে। সিডনি হুম যেহেতু অনেক হাই ডেভেলপড একটা সিটি, এইটা দিয়ে তো মানুষ তো অস্ট্রেলিয়ার সিডনি দিয়ে চিনে। হুম এই কারণে দেখা গেছে আমার ওই সিডনিতে আপনার ক্যাম্পাস থাকে, ছোটখাটো ক্যাম্পাস হলেও ক্যাম্পাস থাকে। পরে আমি দেখতেছি যে কোন ইউনিভার্সিটির ক্যাম্পাস সিডনিতে আছে। আচ্ছা, পরে ওইগুলো আমি চেক করতেছি, ওইগুলা লিস্ট করে তারপরে এজেন্সির আমি বলছি যে এই এই ইউনিভার্সিটি তো সিডনি ক্যাম্পাস আছে, এটাতে আপনি ট্রাই করার চেষ্টা করেন, এটা তো আপনি দেখেন আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। হুম পরে কয়েক ইউটিএস, যেটা কিনা অনেক ভালো ইউনিভার্সিটি, ওইটা হচ্ছে টেকনোলজির জন্য ভালো একটা ইউনিভার্সিটি। আচ্ছা, এটা হিউজ ক্যাম্পাস সিডনিতে, ওইটা বিশাল বড় ক্যাম্পাস।
অ্যান্ড ওইটাতে আমি অ্যাপ্লাই করার জন্য বললাম। বাট আমার একটা ঝামেলা হচ্ছে কি, ইউটিএস এ অ্যাপ্লাই করি আর যেটাতেই করি, আমার জিটি ওইটা হুম। হচ্ছে একটা ফেস। আপনার আহ, যে ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টস গুলো আপনার ইউনিভার্সিটি চেক করে। ওইটা যখন আপনি স্টাডি গ্যাপ থাকে না, অনেক ভার্সিটি আপনার ওইটা করে না, চেকটা করা লাগে না। আমার স্টাডি গ্যাপ হয়ে গেছে অনেকটা, আমার 1 বছরের উপরে 1.5 বছরের মতো স্টাডি হয়ে গেছে। হুম। তখন যেটাতে আমি অ্যাপ্লাই করতে যাই দেখি যে আমার জিটি ওইটা হচ্ছে একটা ফেজ যেটা ইউনিভার্সিটি চেক করবে আমার সব ডকুমেন্টস। ভিসা অফিসার যেমন চেক করে, ইউনিভার্সিটির সেম ডকুমেন্টস গুলো আমার চেক করবো। আচ্ছা। ইউনিভার্সিটি পাঠানো লাগে। আর ইউনিভার্সিটি অবশ্যই একটু টাইম নিবে, 2 সপ্তাহ, 1-2 সপ্তাহ অবশ্যই টাইম নিয়ে নেয় এটা করার জন্য। আর ওই টাইমটা নিলে দেখা গেছে কি আমার ক্লাস টাইম, আমি যে সেমিস্টার যে ইনটেক ওইটা আমার পার হয়ে যেতেছে। আচ্ছা। এই কারণে আমি কয়টি ইউনিভার্সিটি আমি চুজ করতে পারিনি। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ইউটিএস এগুলোতে নিবে, বাট আমি চুজ জিটি করতে ক্লিয়ার পারবেন। করার জন্য আমি ওগুলোতে চুজ করতে পারতেছি না। অবশেষে এই যে লাট্রো ইউনিভার্সিটি সিটি ক্যাম্পাস, এইটাতে আমি অ্যাপ্লাই করলাম। আর এটাতেও করছি কি, এটাতেও জিটি ক্লিয়ার করা লাগবে। এটাতে ইনটেক ছিল সেপ্টেম্বর, প্লাস নভেম্বরে ইনটেক ছিল। বাট ইউটিএস এ সেপ্টেম্বরে লাস্ট ইনটেক, নভেম্বরে নাই, আবার ফেব্রুয়ারিতে নেক্সট ইয়ারে। আচ্ছা। আবার ভিক্টোরিয়াতে সেম এরকম, নভেম্বরে ইনটেক নাই। পরে? জাস্ট লাট্রোভে নভেম্বরে ইনটেক ছিল। আমি লাট্রোভে অ্যাপ্লাই করলাম নভেম্বরের জন্য। পরে অফার লেটার আসছে। আর এজেন্সিও বললো যে এটাতে আহ, দ্রুত সবকিছু হয়ে যায়, চেক আপটা জিটিএ ক্লিয়ারও দ্রুত করে ফেলে, ইউনিভার্সিটিটা ভালো, আচ্ছা। ওনারা বললো। পরে আমি আগে গেলাম কনফিডেন্সের সাথে, অফার লেটার আসছে। পরে অফার লেটার আসার পরে কন্ডিশনাল অফার লেটার, অফার কতদিন লেটার লাগছে? আসলে ওইটাতে অফার লেটার আসছে আমার 2-3 দিনের মতো লাগছে আসতে। কন্ডিশনাল অফার লেটার মানে? এটা হচ্ছে মানে সবগুলাই কন্ডিশনালি বলতে পারেন, মানে অফার লেটার হচ্ছে আপনাকে দিবে, ওইটা আপনি সাইন করে পাঠাইলে ওনারা হচ্ছে মেইন অফার লেটারটা দেয় আর কি, বুঝছেন। ফার্স্টে হচ্ছে এই যে আইএলটিএস এর যে রিকোয়ারমেন্ট, ওইগুলা সবকিছু ডকুমেন্টস দিয়ে সাবমিট করা লাগে আর কি। হুম। সবগুলো বলতে কি আমার এইচএসসি, এইচএসসি দেন এসএসসি যে রেজাল্ট আছে, এইচএসসি তে তখন সার্টিফিকেট বের হয় নাই, জাস্ট ট্রান্সক্রিপ্ট, ওইগুলা দিয়ে। আর হচ্ছে আমার আইএলটিএস এর রেজাল্ট। আর হচ্ছে আমার একটা সিগনেচার যে আমি কনফার্ম করছি অফার লেটারটা। তখন এটা কনফার্ম করা লাগে, কনফার্ম করলে ওনারা মেইন অফার লেটারটা দেয়। ওইটা দেওয়ার পর তারপর হচ্ছে বাকি যেই টিউশন ফিস কত, এইগুলো হচ্ছে আপনার ওই অফার লেটারে আসে আর কি, মেনলি। আচ্ছা। আর ওইটা সব ইউনিভার্সিটির ক্ষেত্রে এক কিনা আমি বলতে পারতেছি না, আমি এক্স্যাক্টলি শিওর না। ওইটা আচ্ছা। আসার পরেই এরপরে হচ্ছে আপনার আহ যেটা হচ্ছে যে জিটি ক্লিয়ার করা লাগে। ওই জিটি ক্লিয়ার করার জন্য আমার ডকুমেন্টস সব রেডি করা লাগতেছে। তখন আমি ডকুমেন্টস আমার সব রেডি ছিল না, আমার প্রায় 1 সপ্তাহ মতো লেগে গেছে জিটি ক্লিয়ারের ডকুমেন্টস রেডি করতে। পরে জিটি এর জন্য অ্যাপ্লাই করলাম। জিটি এর জন্য অ্যাপ্লাই করলাম, আমি তো বললামই 1-2 সপ্তাহ টাইম নিয়ে নেয়। আমার প্রায় 1.5 সপ্তাহের মতো মেবি টাইম নিছে জিটিটা ক্লিয়ার হইতে। ক্লিয়ার হওয়ার পরে জিটিটা হচ্ছে আপনার, জিটির ফুল ফর্ম হচ্ছে জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট। আচ্ছা। জেনুইন, আপনি যে জেনুইন যে, এটা ওনারা যাচাই করবে। হুম। ওনাদের যদি কোনো মনে হয় যে না আপনি জেনুইন স্টুডেন্ট না, আপনি যে স্টুডেন্ট এটা ওনারা যাচাই করবে। আপনি যে একটা ওয়ার্কার না, জাস্ট ল্যাবর, এই জায়গায় হুম। যাই ল্যাবরগিরি কি? করার জন্য হ্যাঁ, যে হ্যাঁ। আসতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ওনারা কনফার্ম করে আপনি জেনুইন স্টুডেন্ট। ওইটা কনফার্ম করে তারপর আপনার লেটার পাঠাবে, তখন আপনি টিউশন ফি দিবেন। ওইটা 1.5 সপ্তাহের মধ্যে আমার টাইসা পড়ছে। এরপর আমি টিউশন ফির জন্য আমাকে ব্যাংক ডিটেলস এসব দেওয়া হয়েছে। এরপর আমি এই আপনার 4-5 দিন, টিউশন ফি তো সাথে সাথে পাঠানো যায় না, হুম, হুম। ডলারের ইয়া থাকে, ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করা লাগে। এগুলা করার কারণে আমি প্রায় 5-6 দিনের মতো টাইম নিয়ে পরে পাঠাইছি টিউশন ফিস। আচ্ছা। পাঠানোর পরে সি সিওআই এসে পড়ছে। আর টিউশন ফি যখন আপনি এই যে লাটর ইউনিভার্সিটি, এটাতে জিটি ক্লিয়ার মানে ওনারা সিভি দিয়ে দিবে আপনাকে। আচ্ছা। আর জিটি অনেকে এটা হ্যাসেল মনে করে যে জিটি ক্লিয়ার করা লাগবে, তারপর জিটি ক্লিয়ার করা লাগতেছে, একটা এক্সট্রা স্টেপ নেওয়া লাগতেছে। ইউনিভার্সিটিতে এটা লাগে না, ডিরেক্ট আমি সিভি পেয়ে যেতেছি। হুম। অনেকে এটা হ্যাসেল মনে এই করে, জন্যই বাট স্কিপ করে এটা আমি একটা, ইউনিভার্সিটি। হ্যাঁ এটা আমি একটা প্লাস পয়েন্ট মনে করি। কি কারণে, জিটি যখন আপনি ওই ইউনিভার্সিটি ক্লিয়ার করতেছে, আপনার সব ডকুমেন্ট ওই ইউনিভার্সিটি দেখতেছে,
আপনি জেনুইন এটা ওই ইউনিভার্সিটি আপনার ওই ইউনিভার্সিটি আপনার ভেরিফাই করতেছে, সরি, হুম, ওকে। যখন ওই ইউনিভার্সিটি আপনার ভেরিফাই করতেছে তখন ভিসা অফিসার যখন দেখতেছে জিটি ক্লিয়ার, ইউনিভার্সিটি ভেরিফাই করছে, আমার তো অত বেশি যায় ঝামেলার যাওয়ার দরকার নেই, হুম। ওই তো জেনুইন স্টুডেন্ট, তখন ভিসা অফিসার কাছে এটা প্লাস পয়েন্ট এসে পড়ে জিটি আচ্ছা। ক্লিয়ার করার কারণে। এটা ভিসাতে আমি মনে করি যে ইফেক্ট ফলায়। আচ্ছা, হ্যাঁ। ভিসাতে ইফেক্ট ফলায় বলতে কি, ভিসা অফিসারই তো ভিসাটা দেয়। সো থাকার ক্ষেত্রে তুমি কিভাবে কি করলা? এটা কি আগে এখন আগে ঠিক থাকার করে রাখছো, নাকি গিয়ে হচ্ছে হ্যাঁ, ঠিক করছো, নাকি তোমার ফ্রেন্ডরা কি ঠিক করে দিছে? কিভাবে করছো আসলে? এখন থাকার যে বিষয়টা, আমি ভিসা আসছে হচ্ছে আমার ওরিয়েন্টেশনের আপনার মেবি 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে ভিসাটা পাইছি, 2 বা আড়াই সপ্তাহ আগে ভিসাটা আমার হয়েছে। হুম। এরপর তো আমার কেনাকাটা করা লাগে, 2 সপ্তাহ বললে কম হয়ে যেতে পারে, 3 সপ্তাহ ধরতে পারি। আর তখন হইতেছে আপনার যে ইলেকশনের জন্য গন্ডগোল হরতাল, এই হুম। কারণে আমার কেনাকাটাতে একটু ঝামেলা হয়ে গেছে। হুম। আমি তখন তুমি কেনাকাটা তুমি করতেছিলাম। আইসাও আবার ঝামেলায় পড়ে হ্যাঁ, গেছিল একবার। হ্যাঁ, হ্যাঁ। আহ, বলো। ওই তো ওইখানে টাইম লস হইলো। পরে হুম। তো টিকিট কাটা লাগবে, আমার ওরিয়েন্টেশন 11 তারিখ ছিল নাকি 13 তারিখের মেবি ছিল। এখন আমার তো ওরিয়েন্টেশনের 1 বা 2 দিন আগে আসা লাগে। হুম। হুম। আমি আমার যে কাজিন রিয়াদ ভাই, রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছি যে আমার তো ওরিয়েন্টেশন এত তারিখ, আমার তো টিকিট আগে কাটা দরকার। রিয়াদ ভাই বলতেছে যে বাসা ঠিক না হওয়া পর্যন্ত তুই টিকিট কাটিস না, বাসা ঠিক হইব আচ্ছা। তুই আসবি, এর আগে তুই টিকিটই কাটবি না। আচ্ছা। আমি তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আর টিকেটের বিষয়টা হচ্ছে কি, যত আপনি আর্জেন্ট কাটবেন তত আপনার টাকা বেশি লাগতেছে, আগে হুম। ভাগে কাটতে পারলে টাকা কম লাগতেছে। হুম, প্লেনের মানে ভাড়া ওইটা একটা বেশি ফ্যাক্ট। লাগে। হুম। হ্যাঁ, হুম। ওইটা একটা ফ্যাক্ট। এই কারণে হচ্ছে কি, আমার একটা বড় ভাই বলতেছিল যে কবে কাটবি কবে কাটবি, কারণ তখন তো দেখা গেছে টাকা পয়সার তো টিয়া ছিল না। আর কেই বা চাবে বেশি টাকা দিয়ে, কম টাকা যেতে পারলে বেশি টাকা দিয়ে কে যাইতে চাবে। হুম। হুম। এটাও ঠিক। আর তখন মানে সবারই একটা দোয়া ছিল, আল্লাহর রহমত, মানে ভাগ্য ভালো ছিল যে বাসা মানে বাসার ইয়াদ ভাই যে খুঁজবে, এখানে আমি আসার পরে বুঝছি যে কতটা ব্যস্ততা থাকা লাগে, মানুষ কতটা ব্যস্ত হয়ে থাকে, কাজ করে, ক্লাস করে, প্লাস আপনার খাবার দাবার নিজেরই বানানো লাগে। হুম। হুম। এখন সবকিছু নিজে এখানে নিজে সব, করা লাগে। হ্যাঁ সবকিছু নিজেরই করা লাগে। এক্সট্রা জিনিস কিভাবে করবে, আমার জন্য বাসা দেখবে, এই টাইমটা কোথায়। আর আল্লাহর কি রহমত যে বাসা ওনার খোঁজা লাগে নাই, বাসে আমাদেরকে খুঁজছে। যেই বড় ভাইয়ের কিভাবে? এখানে উঠছি, হুম। উনি একটা ইলেকট্রিক শপে, ইলেকট্রিক সুপার শপ এরকম বলতে পারেন, হিউজ একটা মার্কেট, এটা হচ্ছে এয়ারপোর্টে, ওইখানে জব করে। হুম। আর রিয়াদ ভাই হচ্ছে এয়ারপোর্টে জব করে। রিয়াদ ভাই আবার ওনার সাথে মাঝে মধ্যে যে ডিভাইস কিনতো অন্যজনকে কিনে দিত, এই হিসাবে একটা সম্পর্ক হয়ে গেছে। হুম। আবার হুম। বাঙালি মানুষ, ওইসবে সম্পর্ক হয়ে গেছে। পরে ওই ভাই রিয়াদ ভাইকে বলতেছে যে ভাই আমার তো একটা লোক লাগে, আমি তো নতুন বাসা নিছি। আচ্ছা। পর রিয়াদ ভাই তো বলতেছে যে ভাই আমার তো কাজিন, ওই তো বাসা বাসা পাওয়ার লেগে খুঁজতেছে, টিকিট কাটতেছে না, টিকিট কাটতেছে না। বাসা পাওয়ার লেগে টিকিট কাটতেছে না। মেঘনা চাইতে বৃষ্টি। পরে হুম। হ্যাঁ, মেঘনা চাইতে বৃষ্টি। ওইটাই মানে সবার একটা জিনিস কি, ফ্যামিলি সবার দোয়া ছিল, আল্লাহর রহমত, ভাগ্য হুম। ভালো ছিল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। হুম। হুম। আমি ফার্স্ট ট্রাই করলাম, প্রথম ট্রায়ালেই মানে আমার কোনো না, রিজেক্ট আমার হয় নাই কাছেও কোনো। এটা মিরাকল লাগছে, মানে আমার কাছে লাগছে কি, ওই 2 দিন আগে তুমি হচ্ছে আইএলটিএস শুরু করলা, হঠাৎ করে শুনলাম যে ইমরানের ভিসা হয়ে গেছে। হ্যাঁ, ভিসা হয়ে গেছে মানে কেমনে কি? পরে তো আসলে তোমার সাথে দেখা হইলো, তারপর তুমি বললা। তো যাই হোক, সবকিছু আসলে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মানে এত এটাই তাড়াতাড়ি বা এত লাক ফেভার কারো করে না, মানে খুবই রেয়ার এটা। সেটাই, কারণ অনেকের দেখা গেছে এই ইউনিভার্সিটি থেকে রিজেক্ট করে দেয়, হুম। ইউনিভার্সিটি থেকে বলে জিটি ক্লিয়ার হয় না, বা কোনো একটা কারণে রিজেকশন আইসা পড়ে, পরে আরেকটাতে অ্যাপ্লাই করে লাগে। হুম। আমার হুম। এরকম হয় না, আমি একটাতেই করছি, ওইটাতেই স্মুথলি যা যা ডকুমেন্টস লাগে ওগুলো ক্রিয়েট করছি ওই ভার্সিটির জন্যই, করে তারপর ওনাদের সাবমিট দিছি, সব একটা ফ্লোতে হয়ে গেছে, ভিসা পর্যন্ত একটা ফ্লোতে পুরো আইসা পড়ছে। হুম। পরে আবার এই যে বললাম টিকিটের হুম। জিনিসটা, হুম। হুম। টিকিটটা কাটবো কি, যে বাসা ঠিক হয় না, টিকিট তো কাটতে পারতেছি না, হুম। বাসাও ঠিক হয়ে গেছে, হুম। মানে হুম। মেঘনা চাইতে বৃষ্টি। হুম। ওই
বাসে আমাকে খুঁজতে খুঁজতে এসে পড়ছে। তারপরে পরে টিকিট আমি টিকিট কেটে কাটলা? ফেললাম দ্রুত। হ্যাঁ, টিকিট হ্যাঁ, কাইটা এরপর আমি ওরিয়েন্টেশনে 2 দিন আগে আসছি। আসার পরে ফার্স্টের দিন তো আমি আসছি, ল্যান্ড করছি এখানে রাতের বেলা, রাতের 11টা হবে। ওই আচ্ছা। টাইমটা তো বাংলাদেশে কয়টা, বাংলাদেশে এখন কয়টা বাজে আপনার এখানে? এখন 5টা 25 বিকাল। এখন 5টা 25। হুম। 5টা, আচ্ছা। যেটা বললাম এই যে আপনার যে মজার বিষয়, ও, আজকে যেটা ঘটছে আমার হ্যাঁ সাথে। হ্যাঁ, মজার বিষয়টা বলো একটু। হ্যাঁ, মজার আজকে বিষয়টা যেটা ঘটছে, মানে এটা খুবই মানে আজকে আমি আশ্চর্যজনক, বলো। আশ্চর্যজনক যে আমি আজকে অন্যান্য দিন 6টা 7টার দিকে যায় সন্ধ্যা হয় আমাদের এখানে, হুম মাগরিবের নামাজ পড়া পরে 7টার কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে। And আজকে 6টা না বাজতেই পুরা বাইরে দেখে অন্ধকার। কিরে ভাই, অন্ধকার হয়ে যেতেছে, আকাশটা আবার মেঘলা। আমি ভাবছি যে মেঘলা কারণে মেবি ওই হুম যে আকাশে মেঘ, এই মেঘগুলার কারণে মেবি আরো অন্ধকার লাগতেছে। হুম একটু পরে দেখি যে পুরাই সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমার ফোনে নোটিফিকেশন আসছে 5টা 43-এ যে নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের সময়। যেই যেই দিন কিনা গতকালকে আসরের জামাত ছিল 5টা 30-এ, আজকে 5টা 45-এ হচ্ছে মাগরিবের জামাতের সময় হয়ে গেছে। আচ্ছা। এত বুড়ো বক, আমি ভাবছি যে না, আমার ফোনে মেবি ঝামেলা হয়ে গেছে। 1 ঘন্টা মেবি কোনো রকমে ঘুমের মধ্যে মেবি অ্যালার্ম ঠিক করতে যা টাইম মেবি এক কিছু ঘন্টা একটা আমি হয়ে আগায় গেছে আর ফেলছি। কি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আমি তো পরে? পরেই যে আমার রুমমেট বড় ভাই উনি বলতেছে যে অস্ট্রেলিয়াতে 1 ঘন্টা টাইম এখন আগায় গেছে। এক ঘ- আহ, আগায় গেছে না, 1 ঘন্টা টাইম পিছায় গেছে, সরি। পিছিয়ে গেছে? না, এক আগাই এক গেছে। ঘন্টা টাইম, পিছায় না, আগাইছে। সরি, আগায় গেছে এক ঘন্টা হুম টাইম। হুম হুম 1 ঘন্টা টাইম আগায় যাও মানে কি, সূর্য 1 ঘন্টা আগেই ডুবতেছে। 1 ঘন্টা আগে ডুবতেছে মানে হচ্ছে সূর্য দেখে আমরা নামাজ পড়ি, নামাজের টাইমে 1 ঘন্টা আগে হয়ে যেতেছে। হুম হুম। এখন আপনার সাথে যখন বললাম যে এই বিষয়টা, আপনি তো বললেন যে এইটার পিছনে রিজনটা কি। না। আমি আবার হ্যাঁ, হ্যাঁ। এটা গুগল করলাম। হুম। এখন দেখলাম যে এইটা হচ্ছে আপনার এই যে মার্চের, আজকে কয় তারিখ? আজকে মার্চের আজকে 8 তারিখ। মার্চ না, হ্যাঁ, আজকে এপ্রিল। সরি, এপ্রিলের এপ্রিল, এপ্রিল, আমার এখানে এপ্রিল। হচ্ছে 7 তারিখ, তোমার এখানে 8 তারিখ মেবি। হ্যাঁ, হুম এই মার্চের 2 তারিখের পরে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে 1 ঘন্টা আমাদের এখানে আগায় যায়। আগায় যায় কিভাবে? রাতের 2টা বাজে। আমি গতকালকে আবার দেখেন কি ইয়াটা, আমি ঘুমাই গেছি ইফতার করে, পরে ইফতার করে টায়ার্ড লাগতেছিল, আমি ঘুমাই গেছি হঠাৎ করে। হুম ঘুমে আমি উঠছি ঠিকই 2টার দিকে আমি উঠছি। হুম। তোমার ওঠার সাথে পরে তখন আমার আমার তো কথা ক্ষুধা হয়েছিল। লাগছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম হুম ক্ষুধা লাগছে, আমি কিছু খাইলাম। খাওয়ার পরে আমি টাইমটা দেখলাম যে মাত্র 2টা বাজে, 2টা কত জানি বাজে। আমি বললাম যে আচ্ছা, স্যারের টাইম তো অনেক বাকি আছে, সেই 4টার দিকে না হয় শুরু করবো, যেহেতু 5টা 45-এ বা এরকম টাইমে স্যারের টাইম শেষ হয়। এই চিন্তা করে আমি কি করলাম, আমি একটু ফোন চালাইতেছি। কিছুক্ষণ পরে দেখি যে ধরেন আধা ঘন্টা 40 মিনিট পরে দেখি যে 3টা 45 বেজে গেছে। আমি তো অবাক, কিরে ভাই এত দ্রুত সময় চলে গেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এমনি ফোন টিপতে টিপতে চাইতেই পারে। পরে আজকে আমি দেখলাম যে রাত্র 2টা বাজলে, দুইটার পরে আপনার 1 ঘন্টা স্কিপ হয়ে যায়। 2টার পরে 2টা 1 না হয়ে 3টা বাজে যাবে। মানে এটা বুঝছেন, কি এক মানে ঘন্টা মাঝখানে স্কিপ। এমন কেন? এটা হচ্ছে আপনার ফোনে যে টাইমটা আছে না, হ্যাঁ। এটা এইভাবে সেট করা হয়েছে, টেকনোলজি এরকম ভাবে ফিক্স করা হয়েছে যে আপনার যেই আমাদের যে ইয়াটা রিজনটা আছে, এটা হুম ইকুয়েটর থেকে অনেকটা দূরে। দূরে হওয়ার কারণে হুম। এখানে দেখা গেছে টাইমটা বছরে 2বার চেঞ্জ হয়। এপ্রিলে যায় হচ্ছে একবার টাইমটা আগায় যাবে, আর নভেম্বরে যায় হচ্ছে পিছিয়ে টাইম যাবে। এক 1 ঘন্টা পিছায় যাবে। এটা হচ্ছে আচ্ছা। ইকুয়েটর থেকে রিজনটা দূরে হওয়ার কারণে। আবার পার্থে হচ্ছে একটু ডিফারেন্ট। পার্থ পুরো আরেকটা দিকে, ওইদিকে হালকা একটু ডিফারেন্ট টাইম। এটা হচ্ছে আপনার 1 ঘন্টা টাইম আগায় যায়। কখন আগায়? রাত্র ভোর টু টু এম এর পরেই 3 AM এসে পড়বে। এখানে মাঝখানে 1 ঘন্টা স্কিপ হয়ে যায় পুরো, মানে পুরো একটা মিরাকল। মানে এটা কি হচ্ছে আগে থেকে ছিল এরকম নাকি, মানে ন্যাচারালি এরকম? হ্যাঁ, 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 ন্যাচারালি এরকম। এই যে বললাম না, ইকুয়েটর থেকে দূরে হওয়ার কারণে হুম এখানে হচ্ছে টাইমটা এখন আগায় যেতেছে। কি কারণে? এখন সানলাইটটা হচ্ছে আমাদের এখানে কম পড়বে, আমাদের এখানে শীতকাল আসতেছে। হুম সানলাইটটা কম হওয়ার কারণে এর মানে কি সন্ধ্যা আগে আগে হয়ে যেতেছে।
আর সকালের আপনার সকালের সানলাইটটা ঠিক আছে, হুম আমরা টাইমটা যাতে ঠিকঠাক থাকে, এই কারণে সানলাইট যাতে ঠিক সময় আমরা পাই, ওই সময়টা হিসাব করে এটা টাইমটা ফিক্স করে। আর সামারে হচ্ছে আপনার টাইমটা যখন বেশি থাকে হুম। বা এটা এক্স্যাক্টলি আমি নিজেও কনফিউজড, আমি আজকে তুমি তো জাস্ট আজকে জানলা, তুমি তো একটু আগে আমার বললা যে হ্যাঁ, ভাই আমি নিজেই বুঝতেছি না আসলে কি হয়েছে। আমি তো আসছি নভেম্বরে বুঝছেন, হুম নভেম্বর থেকে কিন্তু মেনলি টাইমটা যে 1 ঘন্টা বেড়ে যায়, 1 ঘন্টা পিছায় যায়। হুম হুম। নভেম্বর থেকে মানে দিনটা পুরো বড় হয়ে যায়। এই যে 7টা বাজে আমাদের এখানে আপনার ইয়া হয়, আহ 7টার পরে যে প্রায় 8টার দিকে আসরের। মাগরিবের জামাত পড়ছে আচ্ছা, বুঝছেন। মাগরিবের হ্যাঁ, জামাত, আচ্ছা। মা- হুম আমি তো পুরো এখানে অবাক, কি রে ভাই এত বড় দিনকে। আমার ফ্রেন্ড আমার বলে যে অস্ট্রেলিয়া তো একটা ইয়া অন্যান্য কান্ট্রি থেকে 1 ঘন্টা তো অস্ট্রেলিয়া পিছায় রাখছে টাইমটা এখন সিস্টেম করে। আমি তো তখন বুঝি নাই 1 ঘন্টা পিছায় রাখছে। পরে চিন্তা করলাম আচ্ছা মেবি টাইমের ঝামেলা একটা কান্ট্রি এরকম একটা সাইডে, হুম এই কারণে বাকি দেশের সাথে মিলাইতে যে 1 ঘন্টা মেবি ফিক্স করছে। হুম হুম আমি বলছি এটা সবসময় একরকমই। হুম পরে এখন যাই দেখি যে নভেম্বরে যে 1 ঘন্টা এটা পিছায় যায় হুম হুম। আর বুঝছেন। প্রতি বছরে হচ্ছে দুইবার এটা চেঞ্জ হয় নাকি? এটার কি বলে আসলে, হ্যাঁ, হ্যাঁ, মানে এই জিনিসটার কি এটা বলে? হচ্ছে, এই জিনিসটা বলা হচ্ছে ডে লাইট সেভিং। আচ্ছা, ডে লাইট সেভিং এটা শুধু ওইটা অস্ট্রেলিয়াতে হয় নাকি? অস্ট্রেলিয়াতে শুধু না, এটা আপনার ইয়াতে আমেরিকাতেও দেখা যায়। আমেরিকার কিছু রিজিয়নে কিছু টেরিটরিতে দেখা যায়। আচ্ছা আচ্ছা, আরো আরো ইন্টারেস্টিং। কিছু কান্ট্রি থাকতে পারে, হুম। আরো কিছু কান্ট্রি থাকতে ঠিক পারে, আছে, বাট ওইটা আমি আমরা পরে দেখে নেব না, ওইটা কোনো সমস্যা না। মানে আসলে ইন্টারেস্টিং। তো হ্যাঁ, হ্যাঁ। এই টাইমটা আপনার বলা হচ্ছে মেনলি ডে লাইট সেভিং টাইম। এই টাইমটা হচ্ছে আপনার এই যে মার্চ আর নভেম্বর, হুম। এইগুলোতে আপনার মেনলি টাইমটা অ্যাডজাস্ট হয় আর কি। আচ্ছা, বুঝছি। এখন এইবারেরটা হচ্ছে মার্চেরটা হয়েছে এপ্রিলে, এপ্রিলে এটা এসে হইলো। এপ্রিলে হয়েছে এটা। হুম হুম এটা হচ্ছে আপনার এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে, উই লুজ এন আওয়ার ইন মার্চ টু স্প্রিং ফরওয়ার্ড বাই অ্যাডিং মোর ডেলাইট ইন দ্য ইভিনিং, and to gain an hour in the November and fall back by adding more daylight in the morning। মানে এটা হচ্ছে আপনার স্প্রিং, স্প্রিংটা ফরওয়ার্ড করার লাগে এখানে কিন্তু আপনার ওই যে সিজনটা ওই বাংলাদেশের মতো না। হুম হুম স্প্রিংটা ফরওয়ার্ড করে 1 ঘন্টা আপনার অ্যাড করে 1 ঘন্টা বাড়ায় দিয়ে আপনার যে বিকাল টাইমটাতে যে সানলাইটটা আছে ওইটা আপনার বাড়ায় আর কি এখানে, বুঝছেন। বুঝছি। যাই আর হোক। নভেম্বর যে ফল ব্যাক করে হুম, মানে পুরা মানে আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। মানে এই আমার কাছে। জিনিসটা নিয়ে আমার হুম। মানে আমি এখন পুরা কিউরিয়াস এটা নিয়ে। আমি অবশ্য এটা নিয়ে একটু রিসার্চ করবো, দেখবো জিনিসটা আসলে কি। হ্যাঁ, আমিও রিসার্চ করবো, পুরোপুরি মানে আমি শিওর না। আমি আসলে এরকম কখনো শুনি নাই। হয়তো এটা ছিল লিপ ইয়ার ছিল, ঠিক আছে, লিপ ইয়ার একটা ফ্যাসিনেটিং ব্যাপার। তো এই জিনিসটা আসলে আমার কাছে রহস্যজনক লাগলো, যে আসলে এটা আসলে কেমন একটা ব্যাপার, 1 ঘন্টা পুরোপুরি স্কিপ হয়ে যায়, দুইটার জায়গায় তিনটা বেজে যাবে। মানে এটা আসলে কি? তো যাই হোক, পরে আমরা এটা নিয়ে দেখবো আর কি। তো আমরা আসলে ইয়েতে ছিলাম মনে হয়, টিকেটে ছিলাম, তুমি টিকেট কাটছো? হ্যাঁ, হ্যাঁ। টিকিট তারপরে। কেটে তখন আসলাম নভেম্বরের 11 তারিখ নামছি আমি। হুম হুম আমার ওই 13 তারিখ ছিল আপনার ওরিয়েন্টেশন। হুম আমি ফার্স্টের দিন তো ওই যে নামলাম, নামার পরে 11টা বেজে গেছে তখন রাত্র। হুম তখন তো হুম দেশে হচ্ছে সন্ধ্যা হইতে পারে। এখা- এখানে অনেক রাত্র হয়ে গেছে, 11টা মানে তো অনেক রাত্র। হুম তখন রিয়াদ ভাই আমার জন্য ওয়েট করতেছে। আমার প্লেন লেট হয় নাই অবশ্য, প্লেন ঠিক টাইমে নামছে। 8টা বাজে নামার কথা ছিল, 8টা বাজেই নামছে। নামার পরে আমার, আমি যে বের হইতে, যে আমি তো নতুন, বের হইতে একটু টাইম লাগে না, হুম হুম। লাগেজ গুলা ইয়ে করা লাগে, লাইনে দাঁড়ানো লাগে, তারপর লাগেজ গুলা কালেক্ট করা লাগে। হ্যাঁ। লাগেজ গুলো এখান থেকে কালেক্ট করতে গেছি, তখন আমার একটা লাগেজ পাইতেছে না, মিসিং। আচ্ছা। আমার লাগছে কোনোভাবে আমি পাইতেছি না, বেল্টে প্রত্যেকটা বেল্টে আমি বেল্টের চারদিকে ঘুরছি আমি, যে কেউ যদি নিচে রাখা রাখে, বেল্টে যদি না থাকে। হুম, পরে। নিচেও তো রাখতে পারে অনেকে, যে নিজের ব্যাগ মনে করে। হুম হুম পরে পুরোটা ঘুরে পরে পাইতেছি না। পরে ওইখানে যে স্টাফ থাকে ওনাদেরকে আমি আস্ক করলাম যে আমার তো ব্যাগ পাইতেছি না, আমার এই যে বোর্ডিং পাস, এইটা বোর্ডিং পাসে কিন্তু ব্যাগের যে ইয়াটা থাকে নাম্বার, নাম্বার ব্যাগের একটা থাকে। বোর্ডিং পাসের নাম্বার থাকে ওইটার হুম সাথে ম্যাচ করা থাকে। হুম হুম ওইটা যখন
ওনাদের ডিভাইস আছে, ডিভাইসে আপনার নাম্বারটা দিয়ে চেক করে দেখে যে ওই লাগেজটা অস্ট্রেলিয়া আসেই নাই। আমি চায়নাতে, আমার ট্রানজিট ছিল, হুম। চায়নাতেই রয়ে গেছে, এটা চায়না এয়ারপোর্টে শিট। আছে, এটা পরে? এটা আসেই নাই। মানে এখন পর্যন্ত এখন তুমি কি পাও করব? নাই? না, পাইনি। উনি আমাকে আস্ক করতেছে যে ওই ব্যাগে কি কোনো ইলেকট্রনিক্স আইটেম ছিল নাকি, যেটা কিনা যেটার জন্য ওনারা ট্রেস আটকাইতে করা পারে। যায় হ্যাঁ, এরকম? হ্যাঁ। হুম। যেগুলো হচ্ছে আহ, চায়না এয়ারপোর্ট একটু বেশি হাইলি ইয়া করে আর কি। হুম আপনার হুম। জিনিসটা একটু তারা হাইলি দেখে। আপনার পাওয়ার ব্যাংক যদি ব্যাগে থাকে, আপনি আনতে পারবেন না, ব্যাগ ওখানে আটকাই দিব। মানে তোমাকে ইনফর্মও করবে না তারা? না, ইনফর্মও করবে না। তখন তখন আমাকে ইনফর্ম করবে কি, তখন তো লাগেজ আটকাই গেছে, যে আমি তো এই দেশে আসার পর আমি বুঝবো। আমার ওইখানে তো দেখা গেছে প্লেন চেঞ্জ হবে, প্লেনে যে কার্গো থেকে নামাবে সবগুলা মালামাল, নামে আরেকটা প্লেনের কার্গোতে এগুলো সব দিবে। এখন শিট। দেওয়ার টাইমে যে সময়টা যায়, একটা ব্যাগ রাইখা দিছে, এটা হুম। ওনারা অফিসে ইনফর্ম করবে। অফিসওয়ালা যে আমাকে কিভাবে খুঁজে পাবে, আমার তো নাম্বারও ওনারা নাই, নাম্বারও না, আমাকে কিভাবে ইনফর্ম করবে? না, এটাও করতে পরে পারো, আমি তোমার অস্ট্রেলিয়া। যেহেতু বোর্ডিং নাম্বার থাকে বা অনেক কিছু তো থাকে। তা আমি কখনো হ্যাঁ, এয়ারপোর্টে যাই না, সো আমি জানি না। মানে একটা এক্স্যাক্টলি একটা তো তোমার যে এটা ব্যাগ, এটা যে তোমার ব্যাগ, সেটা তো তারা আইডেন্টিফাই করতে পারে, তাই না? So, ওইভাবে তো তারা বাট জানাতে পারে। ওনারা, কিন্তু ওনারা আমাকে বের করবে, আমাকে আইডেন্টিফাই করলো, আচ্ছা ঠিক আছে এটা আমার ব্যাগ। বাট আমাকে কিভাবে খুঁজে পাবে? আমাকে পাইতে হলে তো তখন আমাকে ফোন নাম্বার নাই, কল দিতে হুম পারবে না অবশ্যই, হুম আমার তো হুম সিম তখন নাই। হুম। তখন আমাকে, ওনারা তো আর এই হ্যাসেলটা নিবে না যে পুরা এয়ারপোর্টে অনেক ব্যাগই তো আটকাইতে পারে। প্রত্যেকটা মানুষের আপনি না, অ্যানাউন্স এটা করাটা আমার মনে হয় কি, এয়ারপোর্টে। বুঝছি তোমার কথাটা বুঝছি, বাট আমার মনে হয় যে এরকম একটা সিস্টেম থাকা উচিত যে আসলে তোমার হয়তো পাসপোর্ট নাম্বারে এটা কোনোভাবে সামহাও তুমি টিকিট কাটছো বা যাই করছো, একটা নাম্বার থাকে বা ইমেল থাকে, হ্যাঁ, যেটার মাধ্যমে হচ্ছে টিকিট কাটে বা কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, যে এই কন্ট্যাক্ট ইনফরমেশনে আমি ইনফরমেশনটা পাঠিয়ে দিলাম যে তোমার ব্যাগটা আমি এই কারণে চায়নাতে আমি আটকে রেখে দিছি। ঠিক আছে, আমার মনে হয় যে এটা আসলে করা যায়। চায়নাতে যাই হোক, কি জন্য করে না বা কি করে না এটা আমি জানি না। হ্যাঁ, তারপরে তুমি হ্যাঁ, যাই হোক, হুম পরে আমি ওনাকে আস্ক করলাম, উনি আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি পাওয়ার ব্যাংক বা এই টাইপের ব্যাটারি টাইপের কিছু আছে কিনা ওইটাতে। আমি তো পরে বললাম যে আমি ভাবছি ওইটাতে মেবি আছে। আমার ফ্রেন্ডের একটা ডিসপ্লে আনার কথা ছিল, ফোনের ডিসপ্লে আমি নিয়ে হুম আসছিলাম। আমি ভাবছি যে ওই ওই লাগেজে মেবি ওইটা আছে, এই কারণে আমার আটকাইছে। পরে আমি বললাম হ্যাঁ আমার তো একটা ডিসপ্লে আছে ফোনের, ওইটা আমি ওই লাগেজে ছিল। পরে বলে যে হ্যাঁ এই কারণে তো আমার আটকাইছে ওইটা। পরে ওইখানে আপনার যে মিসিং ইয়া থাকলে ওইখানে রিপোর্ট লিখাতে হয়। ওই হুম। ওই ওই কাউন্টারে আমি গেছি, যাওয়ার পর আমি যখন আমি মিসিং রিপোর্টটা লিখবো, কথা বলবো, তখন আমার মাথায় আসছে যে যেটাতে আমার ওই ডিসপ্লে আইটেম ছিল, ডিসপ্লেটা ছিল, ওইটা তো ওই লাগেজটা আমি পাইয়ে গেছি, ওই আচ্ছা। লাগেজ আমার কাছে। পরে? বাট যেটা তো ছিল না ওইটা ওইখানে আটকে ফেলছে। হুম কি কারণে আটকালো এটা আমি বুঝতে পারতেছি না। পরে আমি বললাম যে আমি তো ভাবছি যে ওইটা তো আমার ডিসপ্লে ছিল, এই কারণে আমার আটকাইছে, বাট ওইটা তো আমার ডিসপ্লে নাই, কেন আটকাইলো? পরে ওনারা বললো যে আচ্ছা সমস্যা নেই, তুমি এটা এখানে রিপোর্ট করে যাও, তোমার নাম্বার আছে কিনা নাম্বার দিয়ে যাও। আমি তখন নাম্বার তো আমার নাই, রিয়াদ ভাইয়ের নাম্বার ছিল, রিয়াদ ভাইয়ের নাম্বারটা আমি ওখানে দিয়ে আসছি। আর হুম আমার নিজেরও তো অ্যাড্রেস নাই, তখন হুম রিয়াদ ভাইয়ের অ্যাড্রেসটা আমি কোনোভাবে এয়ারপোর্টে ওয়াইফাই কানেক্ট করে আমি ওখান থেকে নিয়ে দিলাম। দিয়ে পরে ওনারা কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করে পরে আসছে 3-4 দিন, এক সপ্তাহ মতো। এক সপ্তাহ কি, না এক সপ্তাহ না, এক সপ্তাহ বেশি লেগে গেছে। আমার ক্লাস শুরু হয়ে গেছে, বাট এখন আমার লাগেজ আসে নাই। আচ্ছা। পরে? পরে লাগেজটা আসছে, রিয়াদ ভাই আমাকে ইনফর্ম করছে যে লাগেজ আসছে। পরে আমি কিভাবে রিসিভ করবো, এয়ারপোর্টে যাই রিসিভ করবো ওরকম অপশন দিছিলাম। এয়ারপোর্টে যাওয়ার পরে ওইটা রিসিভ করলাম, খুলে ওনারা আমার ইয়া ব্যাগ লাগেজ লক করা ছিল। ওনারা আমার কাছে একটা মেল আসছে, মেল আসছে যে ভিতরে এরকম আইটেম আছে, আমাদের আমাদের চেক করা লাগবে, এটা তো ব্যাগটা তো লক করা, লকের কোনো কম্বিনেশন আছে কিনা, আর না থাকলে আমরা এটা ভাঙতে পারবো কিনা, ওনারা পারমিশন চায়। ওরা আচ্ছা। পারমিশন দিচ্ছে, হ্যাঁ ভাঙা চেক করেন। ওরা আসার আল্লাহ। পরে দেখি যে লক নাই, লক ওপেন। পরে খুইলা দেখলাম যে সব ঠিকঠাক আছে, জাস্ট আমার একটা ট্রিমার ছিল, ওইটাতে পোর্টেবল ব্যাটারি সিস্টেম, ওই ব্যাটারিটা ওনারা খুলে রেখে ও দিছে, বাকি সবকিছু আছে। গড।
মানে জাস্ট একটা ব্যাটারির জন্য হচ্ছে এটা ইয়ে করছে, আর ওটা হ্যাঁ, পারমিশনটা ইম্পর্টেন্ট। মানে হ্যাঁ, হ্যাঁ, পারমিশনের জন্য হচ্ছে সে তোমাকে মেল করে রাখছে, পারমিশনের জন্য লাগেজ রেখে দিছে, যে পারমিশন নিয়ে খুলে তারপর হচ্ছে দেখবে নাকি। হ্যাঁ, পারমিশন ছাড়া করবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে আস্ক করছে যে যে জিনিসটা ওনারা আহ, রেখে দিবে, ঠিক হুম আছে, হুম। ওই জিনিসটা কি করব, ওইটাকে ফালাই দিবে নাকি ওনাদের কাছে রাখবে, ওনাদের কাস্টাডিতে। পরে আমি বলছি যে হ্যাঁ, আপনাদের কাস্টাডিতে রাখেন, এটা ওইখানে মেনশন করা যায়। তো এটা বাংলাদেশে মেনশন যদি করলে, এটা হইতো। না করলে দেখা গেছে হুম আপনার ইম্পর্টেন্ট জিনিস ওনারা নিয়ে নিতে পারে, ওনাদের কাস্টাডিতে রাখতে পারে, তাহলে তো আপনার প্রবলেম হয়ে যেতে পারে। সো দেখা গেছে আপনার যদি বেশি ইম্পর্টেন্ট মূল্যবান জিনিস রাখা দেয়, তখন আপনি এইটা পরে আবার আপনার এয়ারপোর্টের মাধ্যমে চায়নাতে আপনি কন্ট্যাক্ট করলে ওনারা এটা আপনাকে ব্যাগ পাঠাইতে বাধ্য, ব্যাগ পাঠাবে। হুম হুম। এগুলো হচ্ছে আপনার সিকিউরিটি রিজনে আটকায় ব্যাগগুলো। যদি দেখা যায় সিকিউরিটি রিজন ব্যাগটাতে, ব্যাগটা জি। পাঠানোটা রিস্কি, হুম তখন হুম। এটা আটকায় ফেলে। বুঝছি, এক এক দেশে এক এক রকম থাকে আর কি। বাট এই যে আমার মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আমার নতুন কাছে এই প্রথম। জিনিসটা মানে আমার কাছে মনে হইতেছে যে একটু বেশি বেশি, যে এই পারমিশনের জন্য আমি পুরো ব্যাগই রেখে দিলাম। তো এটা কেমন জানি হয়ে গেল না এটা তো। হয়তো পারমিশন না নিয়ে আমার ব্যাগটা ভাঙলে, মানে তালাটা ভাঙলে হয়তো আমার কিছু খারাপ লাগতো, ঠিক আছে, কিছুক্ষণ খারাপ লাগতো যে না আমার আমার পারমিশন ছাড়া ইয়ে করছে। তো এই যে ব্যাগটা রেখে দিল, এখন তো তুমি আরো বেশি মানে হেনস্থার শিকার হইলা, তাই না? পুরাই হ্যারাসমেন্ট, পুরাটাই হ্যাসেল একটা। সো এটা তো আরো বেশি। তো এটা একটু বেশি বেশি হয়ে গেল যে পারমিশনের জন্য সে হচ্ছে তোমার ব্যাগই রেখে দিছে। তো এই রুলস গুলো আসলে কেমন জানি। যাই হোক, অনেক দেশে অনেক রকম রুলস থাকে। বাংলাদেশে হইলে হয়তো এটা ভাঙ্গা চুরা হয়তো কিছু জিনিস রাইখা দিত তোমার, তো পারমিশন লাগতো না। যাই হোক, বলো। তো আর হুম মানে এটা হচ্ছে কি আপনার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, আমি তো কখনো হয় নাই। হুম হুম। আমি তো পুরা কি বলবো, তখন তো এটা মানে আমি এরকম একটা ফার্স্ট সিচুয়েশন ছিল, শুনছি, এরকম শুনি নাই কখনো। আমি তো ভয় পেয়ে গেছি যে আমার লাগেজ রাখা দিল, আমার লাগেজ কি হবে না হবে, তখন তো ভয় পেয়ে হ্যাঁ গেছি। হ্যাঁ, পরে আবার, কখনো হয় নাই এরকম, পরে কখনো আবার হয় নাই কি, টেরোরিস্ট আমার তো বলে ধরে ফার্স্ট রেখে টাইম। দেয় নাকি? না না, আমি তো ফার্স্ট টাইম ফ্লাইটে আসছি, কখনো হবে কি, আমি তো প্রথমবার বিমানে আসলাম, হুম। প্রথমবার এয়ারপোর্টে এইসব বোর্ডিং পাস হ্যান ত্যান, আমি তো কিছুই জানি না। যাই হোক, ওই তুমি তো হচ্ছে একদম স্মুথলি সব ভিসা প্রসেসিং এন্ড এভরিথিং হয়ে গেছে, তাই না? উইদাউট এনি হ্যাসেল। আর তো এয়ারপোর্টে আর একটু হ্যাসেল তুমি পোহাইতে পারোই। না, আর বলো। জিনিসটা হচ্ছে কি আপনার, যেখানে যত কিছু হোক না কেন, হুম ওইখানে কিছু দায়িত্বরত লোক থাকবে, হুম স্টাফ থাকবে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওই প্রসেস, সবকিছুর একটা প্রসেস থাকে, ওই প্রসেসে আগায় গেলে আর কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না। যদিও আমি কিছুদিন ছিলাম এক ড্রেসে এক কাপড়েই পরেছিলাম, ওই লাগেজে মানে মিললে আমার কাপড় চোপড় ছিল, আচ্ছা। এটাতে জাস্ট ওই মেনলি যে আমার ব্যবহারের জন্য আপনার যে কসমেটিক আইটেম, বাকি ওই আইটেম গুলো ছিল, বাট মেনলি কাপড় চোপড় ওই ওই লাগেজে ছিল। কিন্তু পুরো প্যারায়, সেম কাপড় চোপড় পরে কতদিন থাকা যায়। হুম। আর তুমি ভার্সিটিতে গেছো কিভাবে তাইলে? ওই যে ফার্স্ট দিন যে শার্ট পরে আমি বেরিয়েছি, আচ্ছা। ওই শার্ট পরে ইউনিভার্সিটিতে গেছি। তো একদিনে মনে হয় ভার্সিটিতে গেছো নাকি লাগেজ হারানোর পরে? তারপর লাগেজ আসার পরে তুমি হ্যাঁ, ভার্সিটিতে গেছো? হুম হ্যাঁ, ওরিয়েন্টেশন ইয়ে করলাম, তারপরে একদিন মেবি ক্লাসে গেছি। হুম হুম। তাহলে পুরাই একটা হ্যাসেল গেল। যাই হোক, মানে কিরকম এক্সপিরিয়েন্স হলো এন্ড এভরিথিং? এখন এরপর আসার পরে রিয়াদ ভাই রিসিভ করলো আমাকে। ওই ফার্স্ট দিন আমাকে অ্যারাবিয়ান কুজিন খাওয়াইছে, বুঝছেন, হুম অ্যারাবিয়ান একটা ডিশ, ওইটা ফার্স্ট টাইম। আমি তো চাইনিজ প্লেনে করে আসছি, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, হুম। ওই প্লেনে যে চাইনিজ খাবারই তো মেনলি সার্ভ করে। আমার যে স্মেলটা পেটে যায়, পেট পুরো ফুলে আসছিল, আমি যে খাবো কিছু প্লেন থেকে নামার পরে। অবশ্যই আমি ক্ষুধার্ত, রিয়াদ হুম ভাই বুঝছে যে না, ওর খাবার খাওয়া উচিত, ও টায়ার্ড, হুম 9 ঘন্টা জার্নি করে আসছে। পরে ওই অ্যারাবিয়ান ডিশটা খাইলাম, মানে শেষ করতে পারতেছি না। এখন তো আমি একাই পুরো শেষ করতে পারি, বুঝছেন, আচ্ছা। 2 জনের খাবার প্রায়। হুম ওই খাবারটা 2 জনের, প্রায় 2 জন খাইতে পারবে মনে আসে। হুম। ওইটা আমি এখন একাই খেতে পারি, বাট তখন তো আমি অর্ধেক খাইতে পারতেছি না। তখন ওই যে খিদা বেশি ছিল, তখন তো খাওয়া যায় না আসলে। হ্যাঁ, যাক ওই দিনটা পরে রিয়াদ ভাই আমাকে ড্রপ করে দিয়ে গেলো বাসায়। হুম রিয়াদ ভাইয়ের বাসায় যাইতে পারি না, রাত্র যেতে হয়ে গেছে।
হুম হুম আমি নতুন বাসায় এখানে ম্যাট্রেস, বড় ভাইরা বড় ভাইদের ম্যাট্রেস ছিল, হুম। ওইটা ওনারা প্রোভাইড করছে। আর রিয়াদ ভাই হচ্ছে আগে থেকে আহ বালিশ এগুলা কিনে রাখছিল, বালিশ গুলা দিয়ে গেছে। বালিশ পরে এখানে ঘুমাই গেলাম, বালিশ চাদর উনি আগে থেকে কিনে রাখছে। আচ্ছা। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে লোক থাকার কারণে। হুম। লোক না থাকলে কি আমাকে কেউ কিনে দিত এগুলা? থাকতো না, না। আমার নিজের কিনে লাগতো। হ্যাঁ। হ্যাঁ, পরে। ওই রাত্রটা পরে ঘুমায় গেল। এর পরের দিন আবার আমার লাক ভালো কি যে আমার ফ্রেন্ডের এর পরের দিন ছুটি, হুম। ওর কোনো কাজ ছিল না, ওর ক্লাসও ছিল না। পরে সে আমাকে নিয়ে বের হইলো, আমাকে দেখালো যে কিভাবে ম্যাপ গুলা, এখানে তো সবকিছু ম্যাপেই যাতায়াত করা যায়। কোথাও যাইবেন চিনেন না, আপনি ম্যাপে সার্চ দিয়ে চলে যেতে পারবেন। আপনার কোথা গুগল থেকে আপনার গুগল বাস ম্যাপ ইউজ ধরা করে লাগবে। নাকি অন্য কোনো ম্যাপ ওইখানে? হ্যাঁ হ্যাঁ, গুগল ম্যাপ। মানে থেকে আপনার বাসে ওঠা লাগবে, কতটুকু আপনার হাঁটা লাগতে পারে, কোন টাইমে আপনার বাস আসবে, হুম। কোন কোন টাইমে আপনার ট্রেন আসবে, সবকিছু আপনার ওই অ্যাপে এসে পড়ে। পরে আমার বুঝতে ফ্রেন্ড পেরেছি। আমাকে দেখালো, আমি তো পুরো সারপ্রাইজ। আরে এত এত সুযোগ সুবিধা! হুম হুম। না, অবশ্যই অস্ট্রেলিয়াতে মানে বাংলাদেশের তুলনায় অস্ট্রেলিয়াতে অবশ্যই অনেক ফ্যাসিলিটিস তুমি পাবা, অনেক অপরচুনিটি পাবা, এটা স্বাভাবিক। সো ওভারঅল তুমি পৌঁছাইলা। অ্যান্ড ভার্সিটিতে তোমার কেমন এক্সপিরিয়েন্স ছিল প্রথম দিনে? তুমি অবশ্যই হয়তো প্রথম অনেক তো নার্ভাস ছিলা। না, প্রথম তো ভার্সিটিতে যাওয়া হয় নাই প্রথম দিন তো। ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন তো ছিল, হুম ওরিয়েন্টেশন তো ছিল আপনার 2 দিন পরে। হুম আমার হাতে তো আরো একদিন আছে, আমি একদিন আগে দুই 2 দিন আগে আসছি। হুম ফার্স্টের দিন তো ল্যান্ড করতে করতে প্লেনে চলে গেল। হুম এর পরের দিন তো আমার হাতে আছে। হুম ওই দিনটা আমি পরে ফ্রেন্ড যেহেতু ফ্রি আছে, সে আমাকে নিয়ে ওই ম্যানলি বিচে গেল। হুম সিডনি অপেরা হাউস, হারবার বিচ তো পাশেই, হুম। ওইটাও দেখলাম। তারপরে আমাকে ফেরিতে করে ওই ম্যানলি বিচে নিয়ে গেল। মানে আচ্ছা ওই দিন অনেকটা অস্ট্রেলিয়া দেখা হয়ে গেছে আর কি। আচ্ছা। তারপর মানে তোমার ওরিয়েন্টেশন ওইখানে কিভাবে হইলো, মানে বাংলাদেশের মতোই নাকি আহ, ওরিয়েন্টেশনটা অন্যরকম হচ্ছে কিছু? কি, আপনার ওরিয়েন্টেশনে গেলে একটা জিনিস ভালো কি, আপনি ভার্সিটি সম্বন্ধে জানতে পারতেছেন যে ভার্সিটিতে আপনার ক্লাস কোনটা। তারপর আপনি এক্সট্রা কোশ্চেন জিজ্ঞেস করতে পারতেছেন, আপনি কোনো কিছু সম্বন্ধে কনফিউজড যে আমার তো এই সাবজেক্টটাতে এনরোল করছি, এনরোল এখনো কনফার্ম হয় নাই, বা enroll এখনো করিই নাই। আমি তখন এনরোল করি নাই সাবজেক্টে, হুম এখানে এসে পরে করছি আমি। দেখা গেছে আগে ভাগে আসতে পারলে, সুযোগ হইলে ওরিয়েন্টেশন অ্যাটেন্ড করাটা অনেক ভালো, যে পরিবেশটা সম্বন্ধে জানতে পারতেছেন। প্লাস আপনার ফার্স্ট ক্লাসে তো অনেকদিন, যে ফার্স্ট টাইম তো ভয় থাকে, ভয় কাজ করে অন্যরকম। হুম হুম। ওই ফার্স্ট ক্লাসের ওই ভয়টা কাজ করলো না, ওরিয়েন্টেশনের উপর দিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ। আর ওরিয়েন্টেশনে হচ্ছে মেনলি আপনাকে এখানে এরকম আপনাকে মেনলি মোটিভেট করবে যে কি কি করা লাগতে পারে, অস্ট্রেলিয়াতে আসছি কি কি জানা লাগে, কোনটা 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 মেনটেন করা লাগে। তারপর অস্ট্রেলিয়ান যে রুলস আছে, ওই রুলস এর রেগুলেশন সম্পর্কে আপনাকে অবগত করবো আর কি ওনারা। জানায় যে এই 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 কাজগুলো তোমরা করতে পারবে না, এটা কি এরকম এইভাবে হয় এইভাবে যে মেনে মানে চলতে হবে। যারা হচ্ছে ফরেন স্টুডেন্ট হ্যাঁ, তাদেরকে আলাদাভাবে ওরিয়েন্টেশন করে, আর যারা ন্যাশনাল মানে তাদের দেশের তাদেরকে আলাদাভাবে ওরিয়েন্টেশন করে, এরকম কিছু নাকি? আহ, এরকম না, জিনিসটা হচ্ছে কি, ওই যারা ওই দিন ওরিয়েন্টেশনে আসে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সবাইকে সেম। রুলস বাট শেখানো তো হ্যাঁ বুঝছি, রুলস শেখায় আর কি, সেই জন্য জিজ্ঞেস করলাম আমি। হুম না, হুম জিনিসটা হচ্ছে কি, আপনার নেক্সট সেমিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, হুম হুম। এইসব এই যে ইউনিভার্সিটি গুলোতে বেশি পেমেন্ট দিয়ে মেইনলি আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই পড়ে। বুঝতে আর পেরেছি। লাটভ ইউনিভার্সিটি আমি আগে জানতাম না, এটা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি, আচ্ছা। বুঝছেন। সো এটাতে আপনার মেনলি দেখা যায় আপনার চাইনিজ, তারপরে ইন্ডিয়ান, নেপালি, এই বাংলাদেশি, পাকিস্তানি, মানে এইগুলো থাকে আর কি। সো তোমার অস্ট্রেলিয়ান সেমিস্টারে কমই বাংলাদেশি দেখা পাইছো? যায়। হ্যাঁ, আমার সেমিস্টারে ছিল আপনার 2জন মেয়ে ছিল বাংলাদেশি, আর 2জন ছেলে ছিল। এখনো তো আছে? উম, না, এখন তো সেকেন্ড সেমিস্টারে আমি, এখন একজন আছে, ও বাকিরা নাই। আচ্ছা। তার মানে হচ্ছে সেমিস্টার সেমিস্টার তোমার আলাদা আলাদা ক্লাসমেট হবে এরকম কিছু না? হ্যাঁ, আলাদা ক্লাস। আবার দেখা গেছে আপনার অস্ট্রেলিয়া হচ্ছে একটা জিনিসের জন্য ভালো কি, অস্ট্রেলিয়া একদম ফ্লেক্সিবল।
এখানে আপনার যে একটা কোর্সে আসছেন, এটাই করা লাগবে, এটাই কমপ্লিট করা লাগবে এরকম না। আপনি 6 মাস একটাতে, একটা সেমিস্টার আপনি একটাতে করছেন, করার পরে ধরেন আপনি মেজর, আমি যেমন মেজর করতেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হুম। আমি ভাবতেছি যে না, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবো না, আমি মেজর, আমি অন্যটা নিব। পরে দেখা গেছে ওই মেজরটা চেঞ্জ করা যায়, এটা একটা ভালো একটা জিনিস, প্লাস পয়েন্ট। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, অনেক চ্যালেঞ্জেস থাকে। আমরা যে কোনো ওয়েতে যাই বা যেভাবেই আগাই, যাই করি, ওইখানে কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে। সো সেই ক্ষেত্রে তুমি যাওয়ার আগে হয়তো কিছু চ্যালেঞ্জ ফেস করছো, এগুলো কি কি ছিল চ্যালেঞ্জেস এন্ড প্রবলেমস? যাওয়ার আগে মেনলি চ্যালেঞ্জটা ছিল হচ্ছে যে, চ্যালেঞ্জটা আপনার কি বলবো, যে ইউনিভার্সিটি হয় নাই, ইউনিভার্সিটি না হওয়া মানে কি, আপনি অনেকটা ডিপ্রেসড। হুম। আপনি যে আইএলটিএস করে যে যাবেন, হুম। আরেকটা আইএলটিএস এর পরীক্ষা দিবেন, হুম। ওইটাতে আগাইতে আপনার তখন ভয় কাজ করবে, যে ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি কতগুলো, একটা তো চান্স হইলো না, এখন আবার আইএলটিএস করতেছি, আইএলটিএস এ কোচিং করা লাগবে, নতুন করে শেখা লাগবে, নতুন করে নতুন ভাবে পরীক্ষা দেওয়া লাগবে, এটা একটা ভয় কাজ করে। আর আমার চ্যালেঞ্জ তো আমি বললাম যে হুম। আমার আম্মু মারা গেছে। এটা তো মানে হচ্ছে আমি, পুরোপুরি একবারে এক্সেপশনাল এন্ড আনওয়ান্টেড, মানে হ্যাঁ, আনএক্সপেক্টেড পুরাই, আনএক্সপেক্টেড, হ্যাঁ। যে এরকম কিছু একটা হবে এটা তো মানে চিন্তাই করা যায় নাই। And তোমার আসলে এই সময়টাতে এরকম হয়েছে, তোমার আসলে একটা ব্লেসিংস আছে, কি বলবো, মানে প্রথমে যেটাই বললাম, তুমি আসলে অনেক লাকি যে এরকম একটা সিচুয়েশন তুমি পার করে তারপর এই পরীক্ষা টরীক্ষা এভরিথিং দিয়ে তারপর তুমি গেছো। তো তুমি আসলে অনেক স্ট্রং সেই ক্ষেত্রে। তো যাই হোক, না, আল্লাহ তাআলা তোমার আলহামদুলিল্লাহ। আলো আরো স্ট্রং করুক, আর স্ট্রং থাকো, এরকম থাকো, এটাই দোয়া করি। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশে আর সেরকম কোনো চ্যালেঞ্জেস ছিল না, পেপারস এন্ড এভরিথিং, তাই না? চ্যালেঞ্জেস বলতে, না ওরকম কোনো চ্যালেঞ্জেস ছিল না। ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাইছি। হুম। দেখা গেছে ফ্যামিলি কোনো দিক থেকে কোনো প্রেশার ছিল না। অনেক ফ্যামিলিতে থাকে যে এখনো তুই, তোর কোনো একটা ইউনিভার্সিটিতে হইলো না, এই সেই কত কথা শোনা লাগে, এই সেই কথা শোনা লাগে নাই। জাস্ট আমি আমি যেটা বলতেছি যে না, আমার ওনারা আমাকে প্রায়োরিটি দিতেছে। আমি এটা থেকে মানে ফ্যামিলি থেকে, মানে এটা একটা ফ্যামিলি ব্লেসিং যে সাপোর্টটা ফ্যামিলি আমার আসলে অনেক অনেক ইম্পর্ট্যান্ট এন্ড সাপোর্টেড ছিল, ব্লেসিং, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক সাপোর্ট, সাপোর্টেড ছিল। সাপোর্টিং থাকাটাই আসলে ইম্পর্ট্যান্ট। সাপোর্টিং না থাকলে আসলে সেটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়। অনেক সময় হয়ে যায় যে সব কিছু ঠিক আছে, বাট ফ্যামিলির জন্য আমি যাইতে পারতেছি না। আমি এমনও দেখছি যে অনেক ফ্যামিলিতে হচ্ছে তোমার ইয়ে করতেছে, মানে সবই ঠিক আছে, তার হয়ে যাবে, মানে টাকা পয়সা কোনো সমস্যা নেই, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই, ফ্যামিলি বলতেছে না তুই বাংলাদেশেই থাক, তোর আসলে যাইতে হবে না। সো এরকম দেখছি। সো এটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার যে তুমি সাপোর্ট পাইছো। তারপরে যাওয়ার পরে, এখানে যাওয়ার পরে কোনো চ্যালেঞ্জেস ফেস করছো? হ্যাঁ, অবশ্যই আছে, বাট ওই যে যেটা যাওয়ার আগে যেটা বললেন, যে হুম। আইএলটিএস এর আমার কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটা কি ছিল, যে আমার হাতে টাইম কম ছিল। হুম। আমি 1 বছর অলরেডি ওয়েস্ট করে ফেলছি আমার। হুম। 1 বছর অলরেডি চলে গেছে, ইয়ার গ্যাপ। এইচএসসির পরে, হুম। এইচএসসির পরে আমাদের কোনো স্কিল নাই, আমরা ওরকম কাজ করার মতো আমাদের কোনো সক্ষমতা হয় নাই। হুম। এই কারণে আমরা যে কোথাও জব দেখাবো, যে ভার্সিটিকে দেখানো লাগে যে আপনি গ্যাপ করছেন, কি কারণে ইয়ার গ্যাপ দিলেন, আপনি তো কোথাও পড়াশোনা করেন নাই, কি করছেন আপনি এইসব, আপনার তো চাকরির যোগ্যতা নাই, আপনি চাকরি করছেন, এটা দিলে তো মানে ওনারা হাসবে। হুম। হুম। আপনি তো পড়ালেখা করেন নাই, কি করছেন। আমার দেখা গেছে 1 বছর হইলে আমি বুঝাইতে পারতেছি যে আমি 1 বছর আমি পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিছি, এই কারণে আমার একটা ইয়ার লস হয়েছে। হুম। পরে তো আমার আরেকটা ইয়ার লস হয়ে গেলে, তখন তো ওনাদেরকে এটা গ্যাপ টাইম ফিল আপ করতে পারতেছি না। এই কারণে আমার ইয়া ছিল যে 3 মাসের মধ্যে টার্গেট নিয়ে নিছি, যে 3 মাসের মধ্যে আমার আইএলটিএস পরীক্ষাটা দেওয়াই লাগবে। যখন আমার 2 মাস পার হয়ে গেছে, আইএলটিএস পরীক্ষা গণায় আসছে। আর আইএলটিএস পরীক্ষার জন্য অবশ্যই আপনার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা লাগে, হুম। রেজিস্ট্রেশন করা লাগে। এখন রেজিস্ট্রেশন করা লাগবে সামনে। আর আমি তো পুরোপুরি প্রিপেয়ার্ড না, আমার লিসেনিং কমপ্লিট, রিডিং এ মোটামুটি অনেকটা কমপ্লিট, বাট রাইটিং, স্পিকিং পুরাই বাকি আমার। ওই স্পিকিংটা যেটা বললাম, আমি ফার্স্টের থেকে হালকা 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 ডেইলি করতাম, যে হুম। হুম। ডায়ালগ প্র্যাকটিস হুম। ইউটিউব থেকে।
আমার তো রেজিস্ট্রেশন করা লাগবে, রেজিস্ট্রেশন না করে আমি প্রিপারেশন নিলাম, শেষ করলাম 3 মাসে, আরো তো 1 মাস চলে যাবে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে। হুম এই কারণে আমার রেজিস্ট্রেশন আগে করা লাগছে পরীক্ষা দেওয়ার জন্য। আমার চ্যালেঞ্জ ছিল যে আমার শর্ট টাইমে আমার কমপ্লিট করা লাগবে, মানে এই তারিখের মধ্যে আমি কমপ্লিট করে পরীক্ষা দেওয়া লাগবে, না আমার ইয়ার গ্যাপ হইলে পরে আমি নাও যেতে পারি, পরে এটাতে আমার ইফেক্ট পড়তে পারে, অনেক বড় ইফেক্ট। পরে 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 কিভাবে শেষমেশ কভার কি হলো, করলা? সুপার। পরে আবার কি আপনার রাইটিং এর যে জিনিসটা, হুম। রাইটিং আমি একদিন প্র্যাকটিস করতে পারছি জাস্ট। আচ্ছা, আর একদিন। স্পিকিং তো বল, হ্যাঁ, আর হুম স্পিকিং কারোর সাথে করতে পারিনি। হুম ওই মাক্কারের বই থেকে আমি কয়েকটা টপিক আমি দেখছিলাম, বাট পরে যখন এই যে আইএলটিএস অ্যাডভান্টেজ ওই চ্যানেল থেকে যখন আমি আসল জিনিসটা জানলাম, যে মেইনলি ওনারা কি চেক করে, এরপরে আমি মাক্কারের বই থেকে আমি টপিক গুলা জানাটাও আমি করে দিলাম, মানে টপিক গুলা জানলে অনেকটা মুখস্থ করার একটা টেন্ডেন্সি আসে পড়ে, হুম হুম এই কারণে ওইটা স্কিপ করলাম। আচ্ছা। বললাম যে না, আমার হাতে টাইমও নাই তেমন, হুম আমার দ্রুত করা লাগবে, ওইখানে টাইম দিলে আমার হবে না। রাইটিং এ যাওয়া পরে আমার এই একদিন জাস্ট লিখতে পারছি কি আমি রাইটিং এর যে অ্যান্সার আছে দেখে দেখে জাস্ট আমি লিখছি, আচ্ছা। ওইটাই জাস্ট করছি। পরে যে আমি কি করবো, রাইটিংটা আমি পারি না। আবার আরেকটা কি হয়েছে দেখেন, আমার পরীক্ষার সময় আছে আর মাত্র 1 সপ্তাহ। আমি আমার ধরেন 25 দিনের মতো টাইম আছে, এর মধ্যে আমি যে লিসেনিং রিডিং যে আগে শেষ করছি, হুম ওইটা তো আমার রিভিশন দেওয়া লাগবে হুম সবগুলা। এখানে তো মেনলি হচ্ছে টিক্স, মানে ট্রিপস আছে কিছু, বুঝছেন নি, ওই ট্রিপস গুলা কাজ করে। একটা জিনিস দেখছো মানে তুমি? আপনি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে তুমি এরকম করতেছো, লাইক আসতেছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বলো। হ্যাঁ। না আপনার হচ্ছে কি, ওই রুলস আছে কিছু, মানে নিয়ম আছে, ওইভাবে করলে আপনি দ্রুত করতে পারবেন। আর আইএলটিএসও পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষার মতোই, এটা টাইম লিমিট থাকে, হুম এই টাইম লিমিটের মধ্যে শেষ করা লাগে। আর কোশ্চেন প্যাটার্ন এমন ভাবে থাকে যে আপনি যদি দ্রুত না করতে পারেন, আপনি পারবেন না পুরোপুরি অ্যান্সার করতে। হুম হুম এই কারণে আমার একটা রিভিশন দেওয়ার দরকার ছিল, লিসেনিং পুরোপুরি রিভিশন দিছি, রিডিংটাও 90% 100%-এর মতোই কমপ্লিট করতে পারছি। হুম কমপ্লিট করতে বলতে কি, আমি হচ্ছে 10 থেকে আইএলটিএস এর যে প্র্যাকটিস বুক 10 থেকে শুরু করে 17 পর্যন্ত পুরো প্রায় কমপ্লিট করতে পারছি। বাট রাইটিং এর জন্য রাখছি মাত্র আর 1 সপ্তাহ আছে আমার। এক আচ্ছা। সপ্তাহ মধ্যে রাইটিংটা আমি প্র্যাকটিস করতে পারবো অনায়াসে। আমার হুম এই মাথায় এই চিন্তা আছে। পরে। পরে কি হলো, মানে আল্লাহ এমন মানে ইয়া করছে যে ইয়াসিনের তখন আবার টাইফয়েড ধরা পড়ছে, বুঝছো? হুম। হ্যাঁ হ্যাঁ। টাইফয়েড তো মারাত্মক। হুম। ইয়াসিন ভাই তো ফার্স্টে ভাবছিল যে নর্মাল জ্বর হবে, ঠিক হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ। ঢাকা ঢাকা কয়েকদিন ছিল, তারপরে মেডিসিন নিল, কত কিছু করলো, বাট কোনোভাবে হইতেছে না। তখন তো দেখা গেছে ফ্যামিলির মানুষ ছাড়া কিন্তু যে ফ্রেন্ড সাপোর্ট আছে দেওয়ার তারা মতো আর কেউ কত নেই। দেখবে। হ্যাঁ, ওনার ফ্রেন্ড হচ্ছে, ওনার একজন একজন ফ্রেন্ড অনেক হেল্প করছে, ওষুধ দেওয়া থেকে মাথায় যে পানি পটি দেওয়া, আপনার হুম মাথায় পানি দেওয়া, মানে হুম অনেক হেল্প করছে। বাট ইয়াসিন বে এটা দেখা গেছে আর নিতে পারতেছে না, যে ফ্রেন্ডের আর কত খাটাবে। ফ্রেন্ডের তো নিজের পড়াশোনা আছে, হুম ওর হুম তো নিজের টাইম নিজে স্পেন্ড করে, মানে নিজের ফ্রি টাইমটা ইয়াসিন বের পুরো দিতেছে। হুম হুম ক্লাস থেকে ডিরেক্ট আসি ইয়াসিন বের খোঁজ খবর করতেছে। ওখানে ফ্যামিলি পার্সন থাকলে না দেখা গেছে নিঃস্বার্থ ভাবে করতো, আর ফ্রেন্ডের কতক্ষণ জ্বালানো যায় হুম এইসব করে। পরে বাড়িতে কল দিল না পাইরা, পরে যে ইয়াসিন বের আমি ঢাকাতে নিয়ে আসলাম। আচ্ছা। এরপর পুরো 1 সপ্তাহ, 1 সপ্তাহ পুরো এই যে আমার পরীক্ষার আগ পর্যন্ত, হুম পরীক্ষা যখন এসে পড়ছে তখন আল্লাহর রহমতে ইয়াসিনের স্বাস্থ্য অনেকটা ঠিক হয়ে গেছে, মানে আচ্ছা। টাইফয়েড যে জ্বরটা আর 60-70% ভালো হয়ে গেছে। বাট ওই যে শরীর আচ্ছা। যে ব্যথাটা, শরীরতে পুরো নিস্তেজ হয়ে যায়, হুম হুম ওইটা রিকভারিতে একটু টাইম লাগবে আর কি। ওই স্টেজে চলে গেছে, মানে আলহামদুলিল্লাহ তখন পুরা টাইফয়েড সাইরা গেছে। বাট আমার তো পরীক্ষার দিন এসে পড়ছে। হুম হুম আর টাইফয়েড এমন একটা ইয়া যে আপনার এত বাজে অবস্থা হয়, ইয়াসিনের মাথা পুরো ফাইটা যায়, এরকম বাজে অবস্থা। আমি তো দেখি রাতের বেলা হঠাৎ করে উঠে যায়, পরে আমার বলে যে পানি ঢেলে দিতে। আমি পড়ার টাইম কিভাবে পাবো, ইয়াসিনের সেবা যত্ন করা লাগে স্যার। আমার ভাই, আমি কি আমার পড়াশোনা আগে নাকি আমার ভাই আগে? পড়াশোনা ওর থাক। সময় ভাই আগে। পড়াশোনা গোল্লা যাক। আমি জোরটুক হুম জোরটুক ইয়া করছি, ওরটুকু পরীক্ষা দিয়ে দেবো। হুম পরীক্ষা এইবার ইয়া ভালো না হলে পরের বার দিব আবার টাকা হুম দিয়ে। বাট বাইবা আমার চলে ভাইরে তো আগে। আমার দেখাশোনা করা হ্যাঁ। লাগবে, হ্যাঁ।
হুম। এ করে কি আমার পরীক্ষারও আসছে। তারপর ইয়াসিন ভাই আলহামদুলিল্লাহ একটা সুস্থ হয়েছে, পরে আমি ঢাকা ইয়াসিন ভাইয়ের এখানে গেছি, বাট ইয়াসিন ভাই নাই। হুম। হ্যাঁ, তখন যাই হোক পরীক্ষা অ্যাটেন্ড করলাম। আর রাইটিং তো আমি করতে পারিনি। আমি বাসে বসে বসে আপনার আহ যেই দিন পরীক্ষা ছিল আমার, ওই দিন মেবি আমি গেছিলাম। রাইট না, এর আগের দিন গেছি আমি। বাসে আমি দেখতে দেখতে গেলাম ওই যে হুম। আইএলটিএস অ্যাডভান্টেজ, হুম। হ্যাঁ যে রাইটিং এর কিছু ভিডিও আছে, ওইগুলো আমি রিকমেন্ড করি। যারাই আমার সাথে বলে আমি রিকমেন্ড করি। আচ্ছা। আইএলটিএস ব্যান্ড 6 থেকে 8, 6 থেকে 9, এরকম কিছু ভিডিও আছে বুঝছেন, হুম। রাইটিং এর জন্য টেবিলটি। ওইটা দেখলে ভালো হয় কি, 6 ব্যান্ড পাওয়ার মতো যোগ্য এরকম কিছু রাইটিং ওইটারে কনভার্ট করে, যখন ভুলগুলা ধরে ধরে কনভার্ট করে, তখন মাথায় আসে যে আরে আমি তো এই ভুলটা করতাম, এই ভুলটাতে এরকম এরকম করলে তো ব্যান্ড কমে যাইবো, এটা তো এরকম ভাবে লিখলে তাহলে যা এটা স্কোরটা ভালো পাওয়া যাবে। হুম। হুম। ওইসব ভিডিও দেখে দেখে আমি পরীক্ষা চলে গেছি, মানে আমি আর প্র্যাকটিস করার টাইম পাইনি। হুম। ভিডিও গুলা ভালো করে দেখারই টাইম পাইনি। করে। মানে কয়েকটা রাইটিং এ যে মেনলি যে অ্যাসে টাইপের টিয়া থাকে, কয়েকটা প্যাটার্নের কোশ্চেন থাকে, কয়েকটা টাইপের হুম। ডেসক্রিপটিভ টাইপের থাকে, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বেনিফিটস, হুম। এই টাইপের মানে কিছু থাকে আর কি। ওগুলো সবগুলো তো দেখা লাগবে আমার, টাইপস গুলা। হ্যাঁ। ওই টাইপস গুলা পুরোপুরি দেখার আমি কোন রকমের দ্রুত করে দেখে গেছি আমি। জাস্ট আচ্ছা। এইভাবে আমি পরীক্ষাটা দিলাম। ওই ওই তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 7 ব্যান্ড এসে পড়ছে। আমি তো ভাবছি যে আমার তো একটাতে মেবি 5 এসে পড়তে পারে। হুম। আমার যে রাইটিংটা, রাইটিং আমি টাস্ক 1-এ 150 ওয়ার্ড যে জায়গায় লিখার কথা, আমি 100 ওয়ার্ডই ভালো করে লিখি নাই। আমার 80-85 ওয়ার্ড হবে বেশি হইলে। আচ্ছা। তো তোমার তারপরে চ্যালেঞ্জেস এমনিই শেষ হয়ে গেল। হ্যাঁ, এভাবে দেখা গেছে চ্যালেঞ্জ থাকে, বাট মানে আল্লাহর উপরে বিশ্বাস থাকা লাগবে, আর লাক ফেভার হুম। করে অনেক, হুম। লাক হুম। কাজ হুম। করে। হুম। আমাদের এই কনভারসেশনেও একটা কথা অনেক বারবার আসতেছে, সেটা হচ্ছে লাক। আর অবশ্যই হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর আরেকটা হচ্ছে আল্লাহ যেটা চায় সেটাই হবে। ঠিক আছে, আল্লাহ চাইছে হ্যাঁ, সেহেতু তুমি আহ, অনেক কিছুই পসিবল করতে পারছো। হ্যাঁ। আর সবকিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছাই তো হচ্ছে, তাই না? হ্যাঁ, সো এইভাবেই আমার এই যে ব্যান্ড স্কোর 7 আসলো আলহামদুলিল্লাহ, আমি তো বিশাল খুশি। হুম। এই যেদিন আমি, এটা তো অনলাইনে পাইলাম, যেই দিন আমি যাইতেছি আমার রেজাল্ট আনতে, হুম। ওই দিনে আমার গেছে ফোন হারায় না, সরি, ফোন আমি রাতের বেলা গেছি ঢাকা। ওই দিনও ইয়াসিন ভাই ঢাকা ছিল না, ইয়াসিন ভাই, না ইয়াসিন ভাই ছিল ঢাকা, সরি, হুম। ইয়াসিন ভাই ঢাকা ছিল। আমি রেজাল্ট আনতে যাব, হার্ড কপিটা তো লাগে, ওইটাই মেনলি হচ্ছে ভার্সিটি কাছে সাবমিট দেওয়া লাগে, হুম। ভার্সিটি কাছে হার্ড কপি লাগে। আহ, ওইটা হচ্ছে অফিসিয়ালটা আর কি, হার্ড কপিটা হচ্ছে অফিসিয়াল, আর অনলাইন কপিটা হচ্ছে আপনার আনঅফিসিয়াল। যাবো তখন বিআরটিসি বাস থেকে নামার সময় পকেট থেকে ফোন নিয়ে গেছে ছিনতাইকারী, হ্যাঁ। ছিনতাইকারী না সরি, চোর নিয়ে গেছে আর কি, পকেট মার নিয়ে গেছে। হ্যাঁ। এখন ওইটাতে কিছু ডকুমেন্ট ছিল, অনেক ডকুমেন্ট ছিল। পরে তো ফোন নাই, মানে তো অনেক ঝামেলা। আমি আমার হ্যাঁ। এজেন্সির সাথে আমার কন্ট্যাক্ট করা লাগতেছে, কিভাবে কন্ট্যাক্ট করবো। পরে ইয়াসিনের ফোন দিয়ে হোয়াটসঅ্যাপটা আমার লগ ইন করে, পরে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করছি, আমার ইমেল গুলা অ্যাড করে তখন কন্ট্যাক্ট করা লাগছে। মানে আচ্ছা। ফোন আর একটা পাও নাই একটা না? ঝামেলা লাগতেছে। কোনো রিপোর্ট করো না, নাই ফোন আর পুলিশে? পাইনি। হ্যাঁ, হ্যাঁ। মানে রেজাল্ট পাইলা, খুশির দিনে তুমি ফোনটা হারাই ফেললা। যাই হোক। তো পরে পরে যাই হোক, হুম। এভাবে এভাবে আসলাম। অস্ট্রেলিয়া আসার পরে আপনার এখানে যে মেনলি যে স্ট্রাগলটা, হুম। এখানে আপনি হচ্ছে জব করা লাগতেছে, পাশাপাশি আপনার রান্না বান্না দেখা লাগতেছে, তারপর হচ্ছে ক্লাসও করা লাগতেছে, হুম। ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকা লাগে। প্লাস আপনার পড়াশোনাও ঠিকঠাক না রাখলে আপনি $3200 প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমার দেয়া লাগছে। হুম। 3200 একটা সাবজেক্টে ফেল করলে আপনার ওইটা আবার করা লাগতেছে, মানে আপনার $3200 পুরো মাইর। $3200, অনেক টাকা। হ্যাঁ, প্রায় অনেক টাকা। 3.5 লাখ টাকার মতো, বা 3,20,000। $3.5 লাখ হবে না, এটা হচ্ছে আপনার $2.5 লাখ এরকম হবে। ও আচ্ছা, তোমাদের ও 70 করে না? হুম। বুঝতে হ্যাঁ, পারছি। তাও তো অনেক, এখানে একটা এসে দেখা সাবজেক্টে গেছে। 2.5 লাখ টাকা। আমার 2.5 লাখ টাকা দিয়ে আমার পুরো কোর্স কমপ্লিট 2 লাখ টাকা দিয়ে। মানে আমার অনার্সে যে কোর্স করছি আমি, ঠিক আছে, এখনো তো আমার রানিং। সো 2 লাখ টাকায় আমার পুরো কোর্স কমপ্লিট। তো তোমার মানে একটা যাই হোক সাবজেক্ট আপনার হচ্ছে দেখা আড়াই লাখ গেছে, টাকা হ্যাঁ, বলো। এখানে আপনার যে কাজটা আছে, হুম। ফার্স্টের দিকে হচ্ছে আপনার যে বাসা,
হুম আপনার যে ভালোবাসা, ভালো রুমমেট, ভালো বাসার বড় ভাই হুম এরকম যে পাইবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি যে এখানে আসছি, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। প্রথমে এই বাসায় উঠছি, 5 মাস হয়ে গেলে এখন এই বাসাতেই আছি। বড় ভাইরা যথেষ্ট আন্তরিক, যথেষ্ট ভালো। হুম মানে অনেক রেসপেক্ট দেয়, ওনাদেরকে আমি রেসপেক্ট দিই। হুম অবশ্যই ওনারা বড় ভাই। হুম মানে ওনারা কোনো জায়গায় কোনো ঝামেলায় ফালায় না, উল্টা আমার কোন জায়গাটা আমার ভালো হবে বুঝছেন। হুম বন্ড মানি আপনার, তারপর হচ্ছে বাকি যে ইকুইপমেন্ট কিনছে ওগুলা টাকা পয়সা দেওয়া লাগে, সবার তো শেয়ারেই কিনে। ফ্রিজ কিনছে, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন আনছে, সব তো হুম শেয়ারই দেওয়া লাগে। হুম আমার থেকে উল্টা তারা টাকা কম রাখছে বুঝছেন। দেখতেছে যে আমি জব পাইতেছি না, তখন তো জবের আরেকটা আরেকটা বিষয় হচ্ছে কি, নভেম্বর থেকে শুরু হয়, এখানে হচ্ছে হলিডে, নভেম্বর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত হলিডে থাকে বুঝছেন। এতদিন, 4 মাস? হ্যাঁ, পুরো একটা সেমিস্টার এখানে, একটা সেমিস্টার প্রায় আপনার এটা হচ্ছে অপশনাল সেমিস্টার থাকে। হুম এই সেমিস্টারটা মেনলি হচ্ছে স্টুডেন্টরা ব্রেক নেয়, এই সেমিস্টার আপনার ফুল টাইম কাজ করতে পারে, এই কারণে এই সেমিস্টার পুরো ব্রেক নেয়। আর অস্ট্রেলিয়ানরা কি করে, ওনাদের অফিস টফিস এই সেমিস্টারে যে ক্রিসমাসের টাইম, তখন নভেম্বরের 25 তারিখ, হুম এই ক্রিসমাসের উপলক্ষে ওনারা অফিস টফিস ম্যাক্সিমাম অফিস ওনারা ক্লোজ করে দেয়, কোনো কাজ কাম করে না। আচ্ছা ওনারা এই টাইমটা চিল করে পুরা, আচ্ছা ভ্যাকেশনে যায়, অন্য দেশে ঘুরতে যায়। এই কারণে দেখা গেছে কি জবের চাহিদাও তখন কম থাকে, কারণ মানুষই নাই আপনার। কাজ করব কারণ লেগে, হুম মানুষ হুম থাকলে না আপনার এতে কাজ করে, কাজ করবেন কার লাগে আপনি। সেটাই তো। তখন দেখা গেছে জবের বিশাল একটা ক্রাইসিস। ওই টাইমে সব স্টুডেন্টরা হচ্ছে আপনার ফুল টাইম কাজ করার পারমিশন পাওয়া যায়, সবাই তখন কাজ করে সব জায়গায়, যে কোনো জায়গায় আপনার কম স্যালারি হলেও ঢুকে যাবে। হুম তারপর আপনার আরেকটা হচ্ছে উবার ফুড ডেলিভারি, তখন তো সবাই ফ্রি, সবাই তখন ফুড ডেলিভারি ঢুকে গেছে। মানে হুম ওইটাতেও যে আমি আর্ন করব এরকম না, মানে হুম আমার তো আর্ন করে এখানে চলা লাগবে, লিস্ট আমার বাসা ভাড়া খাবার বিল দেওয়া লাগবে, টিউশন ফিস পরে, আগে তো এগুলো আমার দেওয়া লাগবে, মেনটেন করা লাগবে। হ্যাঁ আমি জব পাইতেছি না, পরে আমি উবার করা শুরু করলাম। উবারে যায় দেখি যে আমি 8 ঘন্টা 9 ঘন্টা আমি উবার করার পরে আমার $20 $40 মাত্র আসতেছে। হুম আমার বাসার বড় ভাই কয় যে এত ঘন্টা করে মাত্র $100, লিস্ট তো $100 আসা উচিত। কারণ আমি তো তখন আরো মানে হতাশ, যে হতাশ। কাজ কাজ পাইতেছি না, যাক একটা উবার খুললাম, উবার ডেলিভারি দিতেছি, হুম এটা তো টাকা আসতেছে না। আমি $80 রেন্ট দিতাম আমার সাইকেলের, উবার ডেলিভারির জন্য পার সপ্তাহে, পার উইকে আমি $80 রেন্ট দিতাম। বাট আমার ইনকাম কোনো কোনো সপ্তাহে হয়েছে আপনার $70 $50, তাহলে তো লস। হয় না আমার এক্সট্রা $30 আমার ভর্তুকি দেওয়া লাগতেছে, পরে? লস পুরা। তারপরে আমি হচ্ছে এরপরে কি এরকম মানে ফার্স্টের দিকে স্ট্রাগল ফেস করা লাগে, যে কারো কারো বাসা ঝামেলা হয়, বড় ভাইদের সাথে মিলে না, রুমমেট ভালো হয় না, খাবার দাবার হয় না ঠিকঠাক। এখানে দেশের মতো আমি মেসের মতোই থাকতেছি। আমার একটা প্লাস পয়েন্ট কি, দেশে আমি ঢাকায় মেসে থাকছি, 4 জনের সাথে থাকাটা মেলামেশা কিভাবে চলা লাগে ওইটা আমি শিখছি ওইখান থেকে, এটা আমার একটা প্লাস পয়েন্ট। হুম হুম তারপরে কিভাবে খাবার দাবারটা মেনটেন করা লাগে ওইখান থেকে আমি শিখছি। হুম হুম বাজারে কখনো আমি যাই নাই দেশে থাকতে, আম্মু কখনো যাইতে দেয় নাই, হুম আব্বা কখনো যাইতে দেয় নাই, হুম তারাই বাজার করছে। ওইখান মেসে থাকার কারণে আমি কতটুকু টাকা লাগে, কতটুকু টাকা খরচা করা লাগে, খরচা করে কতটুকু বাজার করলো ওইটা আমি শিখছি একটা ওইখান থেকে। অ্যাকাউন্টেবিলিটি শিখছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা শিখার কারণে এখানে অনেক বেনিফিট হয়েছে কি, এখানে একটা লিমিটেড অ্যামাউন্ট থাকে, আপনি লিমিটেড অ্যামাউন্ট একটা কামাই করবেন। আর সবাই, আমি এখানে আমরা মেস হিসাবেই ওরা খাবার দাবারটা করতেছি এখানে। দেখা গেছে আপনি বেশি টাকা খরচা করে ফেললে সবার ভাগে বেশি টাকা পড়বে, এই চিন্তা করে হিসাব করে খরচাটা করা লাগে। হুম হুম আর বুঝতে পারছি। এই দিক দিয়ে আমি প্লাস পয়েন্ট, মানে আমার বাসার দিক দিয়ে আমারটা মানে কোনো ঝামেলা নাই। জাস্ট স্ট্রাগলটা আমার ফেস করা লাগছে বেশি এই জবের জন্য। এখন আমি স্ট্রাগল করতেছি কারণ আমার রান্না বান্না করা লাগে, সপ্তাহে অ্যাটলিস্ট দুই এখন তিন দিন রান্না জবের করা লাগে। স্ট্রাগলটা কি করলা? জব কি এখনো জবেরটা স্ট্রাগল হচ্ছে করতেছো? জব জব পাইতেছি না, যাক পরে একটা এজেন্সিতে আমি ঢুকছি কিচেন হ্যান্ডে। হুম কিচেন হ্যান্ডের জবটা একটু টাফ, আপনার ওয়েটারের জবটা একটু ইজি, বাট ওইটাতে আপনার লোক তো সবাই ওইটাতে অ্যাপ্লাই করে, ভ্যাকেন্সি থাকে না। হুম আর হুম অনেক জব অ্যাপ্লাই করছি, ভ্যাকেন্সি নাই। আচ্ছা। ওইটাতে আমি পাইছি যে এজেন্সি থেকে। পরে আমি জাস্ট 5 দিন শিফট পাইছি, হুম 2 সপ্তাহে 3 দিন, আরেক সপ্তাহে 2 দিন।
শিফট পেয়েছে, আমি তো সেই আনন্দ যে শিফট দিতেছে। আমার আচ্ছা। 24 ঘন্টা লিমিট পার সপ্তাহে। হুম এক সপ্তাহে আমি 22 ঘন্টা পেয়েছি, আর সপ্তাহে 20 ঘন্টার মতো পেয়ে গেছি। হুম আমি হুম। তো সেই হ্যাপি যে আমার আচ্ছা। ট্যাক্সের পুরা আমি কাজ করতে পারতেছি, হুম হুম। যা পেমেন্ট আসতেছে। আচ্ছা। এরপরে যে শিফটটা তাদের বন্ধ, ওনারা মেল দিছে কি যে ক্রিসমাসের জন্য ওনারা কোয়েট থাকবে, এজেন্সি অফ থাকতে পারে, কোনো শিফট আমি নাও পাইতে পারি জানুয়ারি পর্যন্ত। শিট। এটা পায়, এটা দেখে তো আরো মানে এমনিতে জব পাইতেছি না, জায়গাটা পাইলাম, এটা এখন অফ। হুম পুরা নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কাজের কাজ আমার নাই, ধরতে গেলে কাজ আমার নাই। আমি কি করবো এখন? পরে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। আমি দেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম, আমি $3000 নিয়ে আসছিলাম। হুম হুম 2000 $2500 হইলে এনাফ, বাট আমি একটু এক্সট্রা নিয়ে আসছি, আমার ফ্রেন্ড আমার সাজেস্ট করছিল, পরে নিয়ে আসলাম, ওইটা দিয়ে আমি চলতেছি। হুম আহ, চলতেছি কি, আমার কাছে টাকা আছে। আমি বাট এই যে বাসা ভাড়া যে বন্ড মানি দেওয়া লাগে, অ্যাডভান্স দেওয়া লাগে, ওইটা আমি দেই নাই। এই কারণে আমার কাছে লাগতেছিল আমার কাছে টাকা আছে। আচ্ছা। যখন আমি ওইটা দিছি, আর বড় ভাইরা যে আমাকে বলছে যে তুই আসছস, তোর এখন টাকা পয়সা লাগবো, বন্ড মানিটা দিলে তুই পুরো খালি হয়ে যাবি, এই কারণে আমার থেকে নেয় নাই। পরে আমি তো টাকা আছে আছে মনে করে আমি চলতেছি, তেমন একটা হুম স্ট্রেস নিতেছি না। আর আর আরেকটা জিনিস হচ্ছে কি, মানে যতটুকু টাইম আপনি ফ্রি পাইতেছেন, হুম মানে এই টাইমটা আল্লাহ আপনাকে দিছে, ওই টাইমটা ফ্রি পাইছেন, মানে একটু ইবাদত বন্দেগী বেশি করেন, নামাজ কালামটা ঠিকঠাক মতো পড়েন, জামাতে পড়েন, একটু সময়টা ভালো দেন, আল্লাহর প্রতি একটু সময় দেন। হুম দেখছি এখানে আসার পরে আমি একটু আহ জিনিসটা কি, ওই নতুন দেশে আসছি, নতুন কান্ট্রি, নতুন পরিবেশ, এখানে কোনো গার্জিয়ান নাই, নিজে একাই একাই কিং, হুম 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 নিজেই রাজা, নিজের সবকিছু নিজেই করি। হুম তখন দেখা গেছে ফোন সারা রাত ফোন টিপলেও কেউ কিছু করবো না, সারাদিন ফোন টিপলে কেউ কিছু করবো না। বড় ভাইরা দেখা গেছে ভালো ছিল বলে আমার বলছে যে তুমি বাসায় বসে থাকো কেন, তুমি যাই কাজ খোঁজো, বাসায় এনে ফোন টিপলে কি হইব নাকি। এরকম কিন্তু কেউ বলে না, কারো মাথা ঘামানোর সময় নেই, হুম হুম। সবাই ব্যস্ত। তোমারটা তুমি বুঝো, আমারটা আমি বুঝি। হ্যাঁ। হুম পরে আমি দেখা গেছে ওই নামাজ কালাম থেকে অনেকটা দূরে চলে গেছিলাম, নামাজ কালাম গ্যাপ পড়ে যেত বেশি, পড়াই মাঝে মধ্যে হইতো না। এই কারণে আরো বেশি অ্যালার্ট হয়ে গেছে। এখন আমি যতই স্ট্রাগল হোক না কেন, আমার একটা অ্যাডভাইস থাকবে কি, আপনার নামাজ কালামটা, নামাজ পড়া, আর ডেলি 5 মিনিট লিস্ট আপনার সূরা ফাতিহাটা পড়তেও তো 2-3 মিনিট 5 মিনিট চলে যায়। শুদ্ধ করে সুন্দরভাবে আস্তে ধীরে পড়লে 5 মিনিট চলে যায়। হুম মানে 15 মিনিট পড়াটা কিন্তু তেমন একটা কঠিন কাজ না। আপনি কোরআন শরীফ খুললে এক পাতা পড়লে আপনার 15 মিনিট 30 মিনিটের মতো চলে যাইব। কারণ আপনি তেমন একটা ফ্লুয়েন্ট না, আমি তেমন একটা ফ্লুয়েন্ট না, আমার এক পাতা পড়তেই 15-20 মিনিট চলে যায়। তো এর মানে কি, মানে অল্প কিছুক্ষণ সময় দিতেছেন আপনি এটার মধ্যে। হুম আপনি যদি ডেলি জাস্ট 5 ওয়াক্ত নামাজ 10-15 মিনিট কোরআন তেলাওয়াত করেন, আস্তে হুম। ধীরে যখন ভাল লাগবে তখন তো একটু বেশি করবেন টাইম পাইলে। হ্যাঁ অবশ্যই। এটা যদি চালায় যান, তখন দেখবে যে জীবনটা গোছালো হয়ে গেছে, ডিসিপ্লিন হয়তো আইসা পড়ে। আর আল্লাহ আপনার সবকিছু তখন মিলাই দেয়, যে কাজ কাম সবকিছু আল্লাহ আপনার মিলাই দিব। যাই যাবেন দেখবেন কোত্থেকে না হয়ে গেছে, আপনি নিজেও টের পাইবেন না। হুম এটা একটা দ্যাটস ট্রু। সাজেশন থাকবে আর কি। আর এই সাজেশনটা কে দিছে মেনলি, এটা ইয়াসিন ভাই আমার মেজো ভাইও বলছে, বড় ভাইও বলছে, আর হচ্ছে মাহফুজ ভাই হুম। যে কিনা কানাডা আছে। উনি এটা বলছে যে আগে তো আমি অগোছালো মাহফুজ তো ছিলাম, হচ্ছে পরে যে আমাদের আগের এপিসোডে ছিল, তো থাকবে, হ্যাঁ, এখনো থাকবে আরো। বলো। হ্যাঁ, ওই হুম মাহফুজ ভাই আমি কথাটা এখনো স্মরণ রাখি, ইয়াসিন ভাইকে বলছে মেনলি হুম যে নামাজ কালাম টাইম পড়ার কারণে এখন একটু মানে সবকিছু এখন স্ট্রেস আর নেওয়া লাগতেছে না, সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। এটা উনি অনেক সাজেস্ট করছে আর কি, যে বাইরের দেশে গেলে, এটা তো খ্রিস্টান কান্ট্রি, এখানে নামাজ কালাম মসজিদ আপনার কত এক্সকিউজ এসে পড়বো, মসজিদ আমার এই স্টেশনে নাই, আমার মসজিদ আশেপাশে নাই, নাই, ওয়াইলি এটা পার্কে। এই কান্ট্রি না, এইটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, এরকম কত হ্যাঁ, এক্সকিউজ আসবে। হুম তারপর হচ্ছে খ্রিস্টান কান্ট্রি, ওরা তো এগুলো তো জানে না, ইসলাম সম্বন্ধে জানেই না ভালো করে, হুম হুম বুঝছেন। তারপরে বেশিরভাগই বিধর্মী, ধর্ম নাই বললেই চলে, ধর্ম মানেই না, হুম নামে জাস্ট খ্রিস্টান, এটা ওইটা, বাস ধর্ম মানে না। ওইটা আমার যা লাগতেছে পাশের স্টেশনে যা নামাজ পড়া লাগতেছে। হুম মাঝে মধ্যে উবারে বেরোলে, যখন আমি উবারে বেরোই একটা এরিয়াতে, আপনার 10-12 কিলোমিটারে কোনো মসজিদ নাই আশেপাশে, বুঝেন। তখন তো আরো এক্সকিউজ যে মসজিদ নেই, নামাজ পড়ুন কেমনে। হুম হুম।
বাট এ এরকম দেখা গেছে এক্সকিউজের কারণে এগুলার মেনটেন করা পড়ে না। বাট জিনিসটা হচ্ছে কি, দিন শেষে আমরা এই দুনিয়াতে থাকতেছি না, যত কিছুই করি, যে অস্ট্রেলিয়া আসছি, একদিন মারা যাব, এই ডিগ্রি, এই পড়ালেখা, এই টাকা কিছুই কাজে দিবে না। জাস্ট ওই নামাজ কালাম কটুক করছি, কটুক সব কামাইছি, ওইটাই কাজে দিবে। এখন দিনটাই কি করি আসে। আপনার, মানে আমি যে পড়ি এটা বোঝানোর জন্য না, বাট যে পড়ার ওয়েটা, যে কি পড়া যে যায় এটা বোঝানোর জন্য বলতেছি আর কি। জাস্ট পোর্টেবল একটা, জাস্ট একটা ভালো। পাতলা একটা নামাজের মসলা নিয়ে যাই। আপনার এই যে আমি কাজে যাই, হুম আমার কাজে বের হওয়া লাগে ভোরে, নামাজের সময় শুরু হওয়ার আগে আমার বের হওয়া লাগে। ওইখানে যাওয়ার পরে নামাজের সময় অনেকটা থাকে, পরে হুম ওইখানে মসলা বেছে নিজে নিজে পড়ে নিই। মানে দেখেন, তারপর হচ্ছে আমি উবার করতেছি। আমি আগে উবার করার সময় একটা ইয়া থাকতো কি, উবার করতেছি, আমি এখন নামাজ পড়বো কেমনে, মসজিদে যাবো, মসজিদ খুঁজবো, টাইম ওয়েস্ট হইব আমার। বাট হুম এখন আমি আধা ঘন্টা 15 মিনিট যদি সাইকেল চালা যাওয়া লাগে, তারপর আমি অ্যাপটা আমি অফ করে দিই, উবারে অ্যাপে অ্যাপে আমি অফলাইন হয়ে যাই, ডেলিভারি যাতে আমার এখন না আসে, রিকোয়েস্ট যাতে না আসে। হুম হুম পরে আমি নামাজটা পরে আবার আমি অনলাইনে যাই। মানে আমার টাইম অবশ্য, টাকা অবশ্য আমি কম কামাইতেছি, টাইম অবশ্য আমার এদিকে বেশি খরচ হইতেছে ওই ওই দিক থেকে। বাট হুম আমি মনে করি কি, মানে আমি একটা অন্যরকম একটা শান্তি ফিল করি, বুঝছেন, যখন নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ি, একটা শান্তি কাজ করে, স্ট্রেস লাগে না। আমি জব নাই, স্ট্রেস কাজ করতেছে না। আমার বড় এই যে রুমমেটরা আমার বলে, তুই কেমনে থাকোস, তুমি কেমনে থাকো মিয়া, তোমার কোনো চিন্তা ভাবনা নাই, তোমার স্ট্রেস নাই, তুমি তো বিন্দাস চলতেছো, খাইতেছো, তোমার তো কোনো টেনশনই দেখি না আমি। হুম বাট মাথায় টেনশন আমার আছে, নিজেরটা নিজে বুঝি, মাথায় টেনশন কাজ করে। পরে জব তো নাই, যে উবার জাস্ট আমি করতাম। পরে ক্লাসে আর আরেকটা জিনিস কি হচ্ছে, কমিউনিকেশন ফ্যাক্ট, কমিউনিকেশন অনেক বেশি ম্যাটার করে। আপনি কমিউনিকেট করতে পারলে আপনার জব হবে, সব হবে, সবকিছু ফ্লুয়েন্টলি হবে, যায় ঝামেলাও হবে না কারোর সাথে। আমি যে ক্লাসে বেশিরভাগই 80% ছিল নেপালি, ক্লাসে যখন যাইতাম মনে হতো যে আমি নেপালে আসছি, সব নেপালি কথা বলে, কেউ আচ্ছা। ইংলিশ বলেই না, যে ভাই কার সাথে আমি ইংলিশ প্র্যাকটিস করবো। সবাই বলে যে ভাই তুই ইংলিশ কান্ট্রিতে গেলে, ইংলিশদের সাথে কথা বললে তুই এমনিতে ইংলিশ পাইরা যাবি। আরে বাবা, ওরা নেপালি বলে, আমি কিভাবে পারবো? হুম ওরা হয়তো নেপালি না হয় বলে যে হিন্দি, হিন্দিতে কথা বলতে পারে, এই কারণে হিন্দিতে কনভারসেশন করে আমাদের সাথে, ইংলিশ বলে না। আচ্ছা। সো ওইখানে আরেকটা জিনিস হচ্ছে কি, নেপালি বলে যে ওনার সাথে কথা বলবো না এরকমটা না, ওদের সাথে আমি ভালো সম্পর্ক রাখছি, আর ক্লাসে অ্যাটেনশন দিছি। আর এখানে আসলে অস্ট্রেলিয়াতে অনেকে বলবে যে ভাই তুই অস্ট্রেলিয়া আসছস টাকা কামানোর লেগা, এত পড়ালেখার দিকে ইয়া করার দরকার নাই, প্রথমে আসছস, এখন একটু টাকা মাকা কামা, পড়ালেখা পরে করতে পারবি, পড়ালেখার দিকে অ্যাটেনশন একটু কম দে, টাকা পয়সা লাগবে, ভার্সিটি চেঞ্জ করা লাগবে, হ্যান করা লাগবে, ত্যান করা লাগবে। এগুলোতে আমি 3-4 মাসে 5 মাস হলে এখন থাকার পরে আমি বলবো যে এখানে আসলে পড়াশোনাটা পড়াশোনার জায়গায় ওরকম ভাবে গুরুত্ব দিয়ে চালায় যাওয়া লাগবে। পড়াশোনা যতটুকু ক্লাসে দিতেছে ওইটা সপ্তাহে সপ্তাহে কমপ্লিট করা লাগে। আর এখানে পড়াশোনা হচ্ছে ক্লাস 9-10 এর পড়াশোনার মতো, ক্লাস 6-7 এর পড়াশোনার মতো, মানে বেসিক থেকে শিখায় তো, অনেক ইজি ইজি টপিক, একটু টাইম দিলেই, সময় দেওয়া লাগে না, ক্লাসে অ্যাটেনশন দিলে আপনি পারতেছেন। আমার প্লাস পয়েন্ট আরেকটা কি হচ্ছে যে এখানে আমি অ্যাটেনশন দেওয়ার কারণে আমি ক্লাস একটু রেসপন্স ভালো করতে পারতেছি, স্যারের সামনে আমি ভালো, এই কারণে বাকি স্টুডেন্টদের ফোকাসটা আমার উপরে। আশা করি এই পডকাস্টটি আপনাকে হেল্প করেছে, অ্যান্ড যদি একটু হেল্প করে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেন অ্যান্ড কমেন্ট করে জানান কোন ইনফরমেশনটা আপনাকে হেল্প করেছে, অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার পেজ মিস্টার বাশার মোল্লা। দ্যাটস অল ফর টুডে, দেখা হবে নেক্সট স্কিল আপ পডকাস্টে। সো স্টে টিউন। আল্লাহ হাফেজ।